হ্যালো, কি অবস্থা? কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি জেনারেল ম্যাথের একদম শেষ অধ্যায়টা, অধ্যায় নাম্বার 17 পরিসংখ্যান। এই অধ্যায় থেকে কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই অ্যান্সার করা ট্রাই করি। তাই এই অধ্যায় যত রকমের টপিক হতে পারে সবগুলো আমরা আজকে ক্লাসে পড়ে ফেলবো। তবে আজকে ক্লাসটা হবে বেসিক্যালি কী নিয়ে? এমসিকিউ নিয়ে। সো এমসিকিউতে যত রকমের টাইপ হতে পারে ভাই আজকে ক্লাসে শেষ করে দিব। তোমার কাজ হবে কি, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ঠান্ডা মাথায় দেখা, যেগুলো নোট করতে বলবো সেগুলো খাতার মধ্যে তুলে রাখবা মাস্ট, যাতে পরীক্ষার আগে তুমি রিভিশন দিতে পারো। 2 নাম্বার জিনিস কয়েকটা প্র্যাকটিস দিব বাসায় এসডাব্লিউ করার জন্য, ওগুলো অবশ্যই এসডাব্লিউ করবা। এবং আমি স্লাইডটাও তো দিয়ে দিব, স্লাইডে টিক দেওয়া থাকবে কোনটা কারেক্ট অ্যান্সার। সো তুমি একটু মিলিয়ে দেখবা তোমারটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। যাদের বেসিকে দুর্বলতা আছে তোমাদের জন্য এসএস ফিউচার স্কুল পক্ষ থেকে কিন্তু ওয়ান শট ক্লাস নেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলে। তুমি এসএস ফিউচার স্কুল চ্যানেলে গেলেই দেখতে পারবা ওয়ান শট ক্লাসগুলো। ঠিক আছে, আর তুমি যদি আরও প্রিমিয়ামভাবে পড়তে চাও, যেমন ধরো বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ আবার এক্সামও দিতে চাও, সব কিছু একসাথে পেতে চাও, তাহলে তোমাদের জন্য আছে এসএসসি ফাইনাল রিভিশন ব্যাচ। টিচার প্ল্যান তো দেখতেই পারতেছো, এবং ক্লাসগুলো কিন্তু খুবই সুন্দর হয়। অনেকগুলো চ্যাপ্টার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। সো যাদের এখনও অনেক সিলেবাস বাকি, তোমরা চোখ বন্ধ করে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর ভর্তি হওয়ার সময় একটা প্রোমো কোড ইউজ করো, তাহলে তুমি ডিসকাউন্টও পেয়ে যাবা। আমি তোমাদেরকে প্রোমো কোডটা বলে দিচ্ছি, DIPIT 400 400। হ্যাঁ, এই প্রোমো কোডটা ইউজ করলে, প্রোমো কোডের জায়গায় যদি এটা বসায় দাও না, তুমি ডিসকাউন্টও পেয়ে যাবা। ঠিক আছে, সো যাদের এখন অনেক সিলেবাস বাকি, জাস্ট তাড়াতাড়ি তুমি এটার মধ্যে ভর্তি হয়ে যাও। তুমি মোটামুটি GPA 5 পাবা, এটা কনফার্ম থাকতে পারো যদি তুমি প্রত্যেকটা ক্লাস ঠিক মতো করো এবং প্র্যাকটিসটা চালা যাও। ঠিক আছে, সো টেনশন করার কোনো কারণ নাই, কোর্স তো আছেই, সাথে ফ্রি কন্টেন্টও আছে, আর কি লাগে, তাই না? সো চলো আমরা প্রথম এমসিকিউ দিয়ে শুরু করে ফেলি। হ্যাঁ, আমি প্রথম এমসিকিউটা নিয়ে আসি, একটা মিনিট। এই যে প্রথম এমসিকিউ নিই। হ্যাঁ দেখো, প্রথমটাতে কী বলা হয়েছে, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। আচ্ছা ভাইয়া, বিচ্ছিন্ন চলক মানে কি? দুইটা টার্ম আছে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। আমি দুইটা টার্মই সাইডে লিখে দিচ্ছি। দেখো ফার্স্টে অবিচ্ছিন্নটা লিখি, অবিচ্ছিন্ন বুঝতে সবচেয়ে ইজি লাগে তো, তাই অবিচ্ছিন্ন। আর এটা লিখলাম হলো বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন দেখো, অবিচ্ছিন্ন মানে হলো কোনো একটা রেঞ্জের মধ্যে তুমি যে কোনো ভ্যালু নিতে পারবা। যে কোনো ভ্যালু মানে কি, একদম সিম্পল ভাষা যদি বলি, এখানে দশমিক অ্যালাউড। তোমার এই যে এই এমসিকিউগুলো সলভ করার জন্য জাস্ট এটা চিন্তা করলেই এনাফ যে দশমিক অ্যালাউড হবে। যদি দশমিক অ্যালাউড হয় তাহলে এটাকে কী বলবা? অবিচ্ছিন্ন চলক। ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার, একদম ইজি না? আর যদি ভাইয়া বিচ্ছিন্ন বলা, তাহলে কি হবে? তাহলে বলবো যে দশমিক অ্যালাউড না। তাহলেই তো হয়ে গেল উল্টা, এটাই দশমিক অ্যালাউড আর এটাই দশমিক অ্যালাউড না। তাহলে আমি দেখো এটা কপি করে লিখে দিচ্ছি, দশমিক অ্যালাউড এটাই বলছি, আর এটা কি বলছি? দশমিক অ্যালাউড না। এই যে না ওয়ার্ডটা ভালো করে লিখি দাও, না। ঠিক আছে, না। ঠিক আছে, তো চলো এবার আমরা এমসিকিউটা সলভ করা ট্রাই করি। হ্যাঁ, কি বলা হয়েছে কোশ্চেন একটু দেখো তো। বলা হয়েছে নিচে কোনটি বিচ্ছিন্ন চলক? বয়স, উচ্চতা, ওজন, জনসংখ্যা। তুমি আমাকে একটু ঠান্ডা মাথায় বলো, কোন জিনিসটাতে ডেসিমাল ভ্যালু অ্যালাউড না? তো চিন্তা করো তো, তুমি কাউকে বলতে শুনছো যে 2.5টা মানুষ আছে আমার বাসায়? শুনছো কাউকে? 5.5 জন মানুষ আছে আমার বাসায়, শুনছো কাউকে? তাহলে কি এখানে দশমিক অ্যালাউড ভাইয়া? দশমিক অ্যালাউড না। তাহলে এটা কি চলক? বিচ্ছিন্ন চলক। ঠিক আছে, ক্লিয়ার? একটা এক্সাম্পল আমরা করি, তাহলে বুঝতে পারবো আমরা। চলো পরেরটা দেখি। আচ্ছা সরি, এটা তো দাগানো হয়ে গেছে, এটা দেখি। দেখো তো কোনটি বিচ্ছিন্ন চলক। তাহলে কী হবে ভাইয়া? কোনটাই দশমিক অ্যালাউড না, তাই না? তুমি একটু বলো, তাপমাত্রা দশমিক অ্যালাউড? অবশ্যই। তুমি বলো না আজকে তাপমাত্রা 22.5°C, বলো না? বলো তো। বয়স বলো না, তোমরা বলো না ডাক্তারের কাছে গেলে ভাইয়া আমার 17.5 বছর, হয় না? 17.5 আমরা বলি না? আর উচ্চতার ক্ষেত্রে তো অবশ্যই বলি, কত হাইট বলি না? 4.5 ফুট। অনেক কিছুই তো বলি এভাবে, তাই না? কত ইঞ্চি, কত ফুট, সবভাবে বলি না আমরা? কিন্তু একটু চিন্তা করো, পাখির সংখ্যা কি কখনো কাউকে বলতে শুনছো যে ওই যে দেখ দেখ ওইখানে না 6.5টা পাখি বসে আছে? কখনো শুনছো এভাবে কাউকে বলতে? তাহলে এখানে দশমিক অ্যালাউড বলো আমাকে, দশমিক অ্যালাউড না। যদি দশমিক অ্যালাউড না হয় তাহলে কী হবে? এটা বিচ্ছিন্ন চলক। কোশ্চেন কি বলছে? বিচ্ছিন্ন চলক। ভাই একটু অবিচ্ছিন্ন নিয়ে কাজ করি এবার, একটু চলেন আমরা এবার একটা অবিচ্ছিন্ন নিয়ে কাজ করি। দেখেন এটা নিয়ে কাজ করি, অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে কি বলছি ভাই? অবিচ্ছিন্ন তো বলছি ভাই ডেসিমাল অ্যালাউড, কোনটায় দশমিক হইতে পারবে বের করবা। চলো একটু দেখি। জনসংখ্যা দশমিক হইতে পারে? হইতে পারে না, তাহলে কি এটা ক্রস। দশমিক কি হইতে পারে? এটা না, হইতে পারে না। শিক্ষার্থীর সংখ্যা দশমিক কি হইতে পারে? দশমিক ভ্যালু দিতে পারে না। তুমি কখনো কাউকে বলতে দেখছো ভাই আমার ক্লাসে 150টা ছেলে মেয়ে পড়াশোনা করতেছে? শুনছো কাউকে? একটু রিয়েল লাইফ দিয়ে চিন্তা করবা, তাহলে এই চ্যাপ্টারটা খুবই মজা লাগে, বুঝছো? চ্যাপ্টারটা এত মজা, একটু বুঝে পড়লে খুব মজা লাগে। বয়স চিন্তা করো, মাত্রই তো বলছি, তুমি ডাক্তারের কাছে গিয়ে কিন্তু বলো যে ডাক্তার আঙ্কেল আমার না 17.5 বছর হয়েছে, বলো না? বলো তো। তাহলে কোনটা অ্যান্সার হওয়া উচিত? এটা অ্যান্সার হওয়া উচিত, তাই না? জন্মসাল কেন হবে না? বুঝতেই পারতেছো।
আশা করি বুঝতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, আমরা না খুব ইজি জিনিসগুলো দেখে ফেলছি, এবার একটু কঠিন দিকে যাই। হ্যাঁ, দেখো কঠিন দিক হলো নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। এই দেখো, এটা দেখো, এটাতে কী অপশন দেওয়া আছে? শ্রেণীর মধ্যমান, শ্রেণী গণসংখ্যা, শ্রেণী সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, 4টা দেওয়া আছে, ঠিক আছে? তুমি একটু চিন্তা করো, অবিচ্ছিন্ন মানে কি বলছি? অবিচ্ছিন্ন মানে হচ্ছে ডেসিমাল সংখ্যা অ্যালাউড। তুমি একটু চিন্তা করো তো, মধ্যমান, একদম প্রথমটা খেয়াল করো, মধ্যমান, মধ্যমান মানে কি আসলে? দুটো জিনিসের মাঝখানের ভ্যালু না? তো একটু চিন্তা করো তো তুমি, ধরো তোমাকে বলা হলো 20 থেকে 30, বলে না শ্রেণী, এটার মধ্যমান কত? তুমি কি বলবা? 25.5। তাহলে আমাকে বলো, দশমিক ভ্যালু কি অ্যালাউড? অবশ্যই অ্যালাউড। দশমিক ভ্যালু যদি অ্যালাউড হয় তাহলে কি এটা অ্যান্সার হবে না? ইয়েস। তাহলে ভাইয়া বাকিগুলো কেন অ্যান্সার হবে একটু চিন্তা করি। গণসংখ্যা, গণসংখ্যা মানে কি? গণসংখ্যা মানে যে মনে পড়ে এভাবে বলতাম, দেখো তোমাদেরকে এভাবে মনে করে দিই, যে বলা হয়তো এটা হলো তোমার শ্রেণী। হ্যাঁ, তোমাকে বলা হয়তো এখানে না এই রেঞ্জের মধ্যে না কয়জন মানুষ আছে, ধরো গণসংখ্যা বলতো কি বলতো, ধরো 5 জন আছে বলতো, ধরো 5 জন, বা ধরো বলতো তোমার 7 জন বা 3 জন, এভাবে বলতো না? 20 থেকে 30-এর মধ্যে 5 জন আছে, 30 থেকে 40-এর মধ্যে 2 জন আছে, 40 থেকে 50-এর মধ্যে 1 জন আছে, এভাবে বলতো না? তো এই ডান দিকে যেগুলো লিখতাম ওগুলো কিন্তু গণসংখ্যা ছিল। তুমি একটু আমাকে বলো, তাহলে গণসংখ্যা কি কখনো ডেসিমাল হওয়া পসিবল? না। তুমি বলো 5টা সংখ্যা আছে, তুমি বলো 7টা সংখ্যা আছে, তুমি কখনো বলবে 5.5টা সংখ্যা আছে এটার মধ্যে? সম্ভব এটা বলা? বলো, বলা কিন্তু পসিবল না। তাহলে এই জন্য গণসংখ্যা হবে না। আর দেখো এখানে গণসংখ্যা টার্ম আছে, এখানে গণসংখ্যা আছে, তুমি ওকে বলো, মাত্রই বলছি গণসংখ্যা কখনো কখনো ডেসিমাল ভ্যালু হবে না, তাহলে অবশ্যই এটাও বাদ। আর শ্রেণী সংখ্যা মানে কি? তুমি একটু সিম্পল চিন্তা করো, তুমি কখন বলো এখানে কয়টা শ্রেণী আছে? শ্রেণী মানে কি? আবারও বলি, শ্রেণী মানে হলো একদম সিম্পলভাবে চিন্তা করলে টেবিলের রো সংখ্যা, টেবিলের রো সংখ্যা। রো মানে কি ভাইয়া? সারি। টেবিলে কয়টা সারি আছে? সারি মানে কি ভাইয়া? সারি মানে কি তারা সেটাও দেখাই দিতেছি। দেখেন এই যে একটা টেবিল আঁকেন না আপনারা, হ্যাঁ, এই টেবিলে বলেন না এই যে ধরেন এখানে দিলাম এই 1টা 2টা 3টা, তাহলে বলো এখানে কয়টা সারি আছে ভাইয়া? কয়টা সারি আছে? 1টা 2টা 3টা 4টা, 4টা সারি আছে আমার এখানে। তাহলে আমার যদি এখানে বলি শ্রেণীর সংখ্যা কত, তুমি বলবো কি 4। তাহলে তুমি কি কখনো কাউকে বলতে দেখছো যে না ভাই আমার এখানে 3.5টা সারি আছে? সম্ভব এটা? পসিবল? পসিবল কিন্তু না। তাহলে শ্রেণী সংখ্যা অ্যান্সার হবে না। আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? তাহলে পরীক্ষা যদি আসে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কোনো সমস্যা আছে তোমার, পারবা না? দেখছো একটা টাইপ ডান, দেখছো কত ইজি না? এইভাবে চলতে থাকি আমরা, দেখবো আমাদের সব টাইপ কভার হয়ে গেছে এই চ্যাপ্টারে। হ্যাঁ, এবং ভালো করে খেয়াল করো, আমি কিন্তু বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আসছি, একটু ওল্ড বোর্ড কোশ্চেনও আছে, যাতে তোমরা সবগুলা সম্পর্কে আইডিয়া পাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু ডিফারেন্ট একটা করতে চাই, চলো এটা করি। হ্যাঁ, দেখো এটা একটু ডিফারেন্ট টাইপ। আয়ত অঙ্কনের জন্য, আয়ত লেখ অঙ্কনের জন্য শ্রেণী ব্যাপ্তি কেমন হতে হবে? তুমি একটু চিন্তা করো, আয়ত লেখ যদি তুমি আঁকো, আয়ত লেখ মনে পড়ে কারো? একটু চিন্তা করো, আয়ত লেখ কেমন আঁকতাম? কি ময়লা এটার মধ্যে পড়ে। আচ্ছা যাই হোক, ধরো একটা মিনিট আমি এটা আঁকি সুন্দর করে। হ্যাঁ, ধরো আয়ত লেখা আমি আঁকতে যাচ্ছি, তার দেখি তো সোজা হয়েছে এটা। হ্যাঁ, সোজা হয়েছে মোটামুটি। আচ্ছা দেখো, যেটা আঁকতে চাচ্ছিলাম আর কি, বেসিক্যালি আমাকে বলছে কি এখানে একটু খেয়াল করো, আয়ত লেখো। তো আয়ত লেখো আমরা কেমন আঁকি তার আগে তোমাকে একটা সিম্পল টেবিল দিয়ে দিই। হ্যাঁ, একটা টেবিল আঁকি দেন আমি তোমাকে দেখাচ্ছি আর কি। এটা জানো বইয়ের এক্সাম্পল, যদি বইয়ের এক্সাম্পলকে করে থাকো এটার অ্যান্সার তোমরা অলরেডি জানো হয়তো। আচ্ছা, আমার তখন টেবিল লেখার জায়গাই নেই। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমি এটাকে একটু ডান দিকে নিয়ে নিই। একটা মিনিট, এটাকে একটু ডান দিকে নিই, ঠিক আছে? মোটামুটি বুঝে গেলেই হয়েছে। দেখেন আপনারা কি জানেন শ্রেণী ব্যবধান দেওয়া থাকে? যে শ্রেণী ব্যবধান দেওয়া থাকে এটাও জানেন তাই না? দেখেন শ্রেণী ব্যবধান হলাম এখানে লিখলাম শ্রেণী ব্যবধান সাপোজ। হ্যাঁ, এখানে লিখলাম সাপোজ আমি কি লিখলাম এটা, একটা মিনিট, ঠিক আছে মোটামুটি ঠিক আছে। এখানে লিখবো গণসংখ্যা, মাঝখানে কিছু একটা লিখবো, কী লিখবো বলবো না, একটু পরে বলতেছি। হ্যাঁ, আবারও বলি, দেখো একদম প্রথম আমার যে কলামটা এটাতে সাপোজ কী দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া থাকে। হ্যাঁ, শ্রেণী ব্যবধান। সো ধরো তোমার 46 থেকে 50, আমি একদম বইয়ের এক্সাম্পলটা লিখতেছি। হ্যাঁ, এটা থেকে ধরো তোমার দিল 55, তারপর ধরো এটা থেকে দিল তোমার 56 থেকে 60, এইভাবে ধরো দিল। আমি কি ঠিক লিখছি? 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে, 4 4, হ্যাঁ সব কিছু ঠিক আছে। এটা তো তোমার শ্রেণী ব্যবধান দেওয়া আছে। এবার তুমি যখন গ্রাফটা আঁকবা না, তুমি কীভাবে আঁকবা? এভাবে কি এগুলো কি বসা দিবা? তুমি কি অনেকে বলতে পারো যে ভাইয়া এই যে এইভাবে বসাবো, এটা এখান থেকে শূন্য শুরু হয়েছে না, আমি এখানে 46 লিখবো, ঠিক আছে ভালো কথা। এরপর কি লিখবা? 50 লিখবা না 51 লিখবা? তুমি আমাকে বলো। কারণ এখানে দেখো এখানে 50 দিয়ে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে 51 দিয়ে। এটা কি হইলো? তাহলে মাঝখানে 50 থেকে 51-এর মাঝখানে ওটা কই? গায়েব, হাওয়া হয়ে গেল। 50.1, 50.2, 50.5 এগুলো কই? এগুলো কোথায় বসাবা? তো এই জন্য আমাদের কী করতে হবে? অবিচ্ছিন্ন করতে হবে। অবিচ্ছিন্ন কেমনে করবো ভাইয়া? তাহলে একটু দেখান তো। এই যে দেখেন আমি অবিচ্ছিন্নটা লিখে দিতেছি, দেখেন এটা কিন্তু সিকিউর পড়া, আপনাদেরকে এমসিকিউ ক্লাসে আমি সিকিউর পড়া ফেলতেছি, ঠিক আছে? তাহলে কোনো কাজ, তাহলে জাস্ট কী করবেন আপনারা? জাস্ট আপনাদের কাজ হলো এগুলো খাতার মধ্যে সুন্দর করে নোট করা। দেখেন তো, একটু খেয়াল করেন, এখানে যেটা ছিল না তার থেকে 0.5 ঘর পিছনে গেছি, এখানে যেটা আছে না
তার সাথে 0.5 আমি যোগ করছি, তাহলে একটু দেখো 46-এর সাথে 0.5 বিয়োগ করলে কি হয় 45.5, এটার সাথে 0.5 যোগ করলে কি হয় 50.5, এটার সাথে 0.5 বিয়োগ করলে কি হয় 50.5, এটার সাথে 0.5 যোগ করলে কি হয় 55.5। ভাইয়া এটা কেন করলেন ভাইয়া? এই যে দেখেন ভাইয়া এখন না একটা সুন্দর জিনিস হয়েছে, এই যে দেখেন এখানে যা আছে এখানেও তা আছে, তাহলে তো এখন কোনো সমস্যাই নেই। কেন? কারণ আমি না এখন সুন্দর করে এখানে 45.5 দেন আমি পরেরটা 50.5 লিখতে পারি, তাহলে এখন কোনো সমস্যা আছে গ্রাফ আঁকতে আমাদের? আশা করি বুঝতে পারছি। পরেরটা ধরো 55.5 হবে প্লাস ডট 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 ডট, হ্যাঁ ঠিক আছে। বাস এরপর তো বাকিটা বুঝছো, এরপর হলো গণসংখ্যাগুলো বসায় বসে তুমি গ্রাফ আঁকবে। যাই হোক ওইটা আমার মেন টপিক না, আমার মেন টপিক ছিল এখানে যে শ্রেণীব্যাপ্তি কেমন হবে। শ্রেণীব্যাপ্তি কোনটা ভাই? এই যে শ্রেণীব্যাপ্তি, দেখেন শ্রেণীব্যাপ্তি কেমন, এই যে দেখেন, এই যে খেয়াল করেন ভাই দশমিক ভ্যালু দেওয়া, দশমিক ভ্যালু দেওয়া মানে কি? মানে কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? ভাইয়া অবিচ্ছিন্ন। দশমিক ভ্যালু দেওয়া মানে কি? অবিচ্ছিন্ন। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। এরকম টাইপের আমরা আরেকটা করে দাঁড়াও, ওই যে অজীব রেখা, অজীব রেখা রিলেটেড একটা এমসিকিউ করি আমরা। এই যে অজীব রেখা কি আঁকা শিখছো না? অজীব রেখা যদি আঁকা শিখছো, এটা কিন্তু ইজি তোমাদের জন্য। চলো তো একটু করি, তুমি আমাকে একটু বলো এক্স অক্ষ বরাবর কী দিবা, এক্স অক্ষ বরাবর কী দিবা? এই যে ধরেন এটা দিলাম, হ্যাঁ এখন আমি একটা টেবিলও আঁকি, হ্যাঁ সাপোজ আমি একটা টেবিলও আঁকলাম, এই ধরেন আমার টেবিল, আর এখানে আমি গণসংখ্যাগুলো আঁকি এবার একটু, এই হলো সরি গণসংখ্যা না, শ্রেণী ব্যবধানগুলো লিখি একটু, হ্যাঁ আর গণসংখ্যা হলো ডান দিকে লিখে দিব। আপাতত এতটুকু করি, আচ্ছা আপাতত এতটুকুই করি, আপাতত এতটুকু রাখি, হ্যাঁ সুন্দর করে টেবিল রাখতেছে। হ্যাঁ ধরো এটার ক্ষেত্রে আমি ভালোভাবে দিলাম ভ্যালুগুলো, এটার মধ্যে ঝামেলা করলাম না ভ্যালুগুলো, 45 থেকে 50, 50 থেকে 55, তারপর ধরো 55 থেকে 60, ঠিক আছে। আপাতত এখানে দিলাম 2, এখানে দিলাম ধরো আমি 6, এখানে দিলাম ধরো আমি কত দিব, এখানে 1 দিলাম সাপোজ, ঠিক আছে ওকে ঠিক আছে। এখন তুমি আমাকে বলো যে ভাইয়া এই যে এগুলো তো শ্রেণী ব্যবধান তাই না, তো এইগুলোই তো হওয়ার কথা তাই না, খুবই ভালো কথা। কিন্তু অজীব রেখার সময় একটু খেয়াল করবা, দেখো আমি এখানে 0 থেকে শুরু করলাম, ডট 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 এখানে দিয়ে দিলাম, এবার একটু চিন্তা করো তো কী দিতে পারি আমি এখানে, একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো এই জায়গাটাতে আমি কী বসাবো একটু চিন্তা করো তো। আচ্ছা শ্রেণী উচ্চ সীমা কোনটা নিম্ন সীমা কোনটা রাখছি সেটা বলে নিই, অনেকে আবার এটা বুঝতে পারবে না যে ভাই এখানে উচ্চ সীমা বলতে কোনটা বুঝাচ্ছেন আপনি, এটা অনেকে কোশ্চেন হতে পারে। কিন্তু দেখো এইটা হলো ভাইয়া নিম্ন সীমা, এইটা হলো ভাইয়া উচ্চ সীমা, ঠিক আছে? কোনো কনফিউশন আছে কারো? ক্লিয়ার? আচ্ছা একটু চিন্তা করেন ভাইয়া আমার এতটুকু যদি আমার গ্রাফ হয় তাহলে আমি এখন কোনটা বসাইলে আমার গ্রাফটা সুন্দরভাবে বসাইতে পারি অজীব রেখার ক্ষেত্রে? একটু চিন্তা করেন, চিন্তা করছেন? এখন ভাইয়া অনেকে বলতে পারো ভাইয়া একটা কাজ করি, কী কাজ? ভাইয়া আমি না 45 লিখবো, ঠিক আছে আমি মানলাম তোমার কথা, ঠিক যাও 45 লিখবো, পরেরটা কী লিখবো তাহলে 50 লিখবো, পরেরটা কী লিখবো 55 লিখবো, ঠিক আছে আমি মানলাম 45, 50, 55। ভাইয়া এটা যে 60-এ থামছে এটা কে বলবে? এটা বলতে হবে না কোথায় থামছে জিনিসটা, বলা লাগে না? বলা লাগে কিন্তু। তাহলে একটু চিন্তা করো, আমি উল্টা দিক থেকে করি, আমি এখানে যেখানে থামছি সেখান থেকে শুরু করি, সেখান থেকে আমি শুরু করি, তাহলে কী হয় জিনিসটা দাঁড়াইলে, যেখানে থামছি সেখান থেকে শুরু করি, 60 থেকে শুরু করলাম, দেন আমি পিছিয়ে যাওয়া শুরু করছি 55 শুরু করলাম, দেন আমি পিছিয়ে যাওয়া শুরু করছি, পিছিয়ে গেলে কত আসে 50 আসে তাই না, 50 গেলাম। তাহলে এখন দেখো, এখন দেখবে কোনো আর ঝামেলা নাই। কেন? একটু খেয়াল করো, 50-এর জন্য তুমি 2 বসাবা, 55-এর জন্য তুমি 6 বসাবা, 60-এর জন্য তুমি 1 বসাবা, ডান, গ্রাফটা সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, আবার বলি তুমি এখানে কী বসাইলা, ভালো করে একটু খেয়াল করো যে ভাইয়া অনেকে বলতে পারো ভাই আমি এটা বসাবো, হ্যাঁ এটা বসাতে পারো, ঠিক আছে মানলাম, যাও কোথায় এন্ড হয়েছে এটা কি মেনশন করবে, এটা মেনশন করতে হবে না? আগেগুলোতে চিন্তা করো তো, ধরো আমি আগে যেটা আঁকছিলাম হয়ে গেল, এই যে ধরো আগে যেটা আঁকছিলাম, ধরো এই যে এন্ডিং, এই যে ভাই এন্ডিংটা আপনি মেনশন করছেন, ঠিক আছে ফাইন নো প্রবলেম। কিন্তু অজীব রেখার ক্ষেত্রে তো এইভাবে হয় না জিনিসগুলো, অজীব রেখার ক্ষেত্রে কিন্তু আমরা ডান পাশে কি ইউজ করি মনে পড়ে, ক্রমযোজিত গণসংখ্যা ইউজ করি। আমি এটা এখন আপাতত বলতেছি না, পরবর্তীতে বলবো ভাবছিলাম, বাট আপাতত এখানে বলেও দিই। হ্যাঁ ধরো তোমার ওয়াই অক্ষ বরাবর কী হবে এটা জানতে চাইলো, তখন কী হবে বলো তো? ওয়াই অক্ষ বরাবর কিন্তু হয় তোমার কি ক্রমযোজিত গণসংখ্যা, যেমন কি 2, এখানে কত হবে 2 যোগ 6 কত হয় 8 হয়, 8 যোগ 1 কত হয় 9 হয়, এই 2, 8, 9 এটা এই ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখার গ্রাফগুলো কীরকম হয়, এরকম করে উপরে যাওয়া শুরু করে না? তাহলে দেখো আমি 50-এর উপর কত বসাবো 2 বসাবো, 55-এর উপর কত বসাবো 8 বসাবো, 60-এর ক্ষেত্রে কত বসাবো 9 বসাবো, তাহলে আমার গ্রাফটা জানো কেমন হইতো? খুবই বাজে হয়েছে গ্রাফটা দেখো তো খুবই বাজে হয়েছে গ্রাফটা দেখতে, যদিও বুঝতে পারছো? তাহলে এখন আমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এভাবে তো যাচ্ছেন, খুবই ভালো কথা, তাহলে আপনার স্টার্টিংটা কই গেল, স্টার্টিং আপনি দিবেন না? একদম ঠিক বলছে। এই কোশ্চেনটা কার মাথায় আসছে? আচ্ছা লাইভ হলে ভালো হতো, জিজ্ঞাসা করতে পারতাম যে এই কোশ্চেনটা কার মাথায় আসছে, যে ভাই আপনি তো বললেন যখন এভাবে ধরতেছি আমি, তখন এন্ডিং কই হবে এটা আমি জানি না, বাট ভাই উল্টা করে যদি আমি যাই তখন স্টার্টিং কই এটা আমি কেমনে জানবো, তাই না? এই যে দেখেন এখন হলো পুরো জিনিসটা মেক সেন্স করবে আপনার। আচ্ছা দাঁড়াও এটাকে একটু মুছে করি, এটাকে মুছে একটু করি, এটা দিলাম, এখানে দিলাম, হ্যাঁ এই দিলাম 0,
এই হলো আমার স্টার্টিংটাও আমি দিয়ে দিলাম, আর এখানে ধরো আমি ক্রস দিয়ে দিলাম, ঠিক আছে। মানে এখানে কিছু আছে, এটা জাস্ট বোঝানোর জন্য ক্রস দেওয়া লাগে, মানে ডট ডট দেওয়া লাগে, ডট ডট না, এটাকে কী বলে আসলে, ঝিকিমিকি একটা লাইন দেওয়া লাগে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখো, এখন তুমি বুঝতে পারবা যে ভাইয়া দেখেন একটু ভালো করে খেয়াল করেন, আমি এখানে পয়েন্ট 3টা ধরছিলাম, 3টা পয়েন্ট কী ভাইয়া, এই যে 50-এর ক্ষেত্রে আপনি 2 পাবেন, 50-এর ক্ষেত্রে আপনি 2 পাবেন, 55-এর ক্ষেত্রে আপনি 8 পাবেন, 55-এর ক্ষেত্রে আপনি 8 পাবেন, আর 60-এর ক্ষেত্রে আপনি কী পাবেন, 9 পাবেন, 60-এর ক্ষেত্রে আপনি 9 পাবেন। এই যে দেখেন, এখন কিন্তু তুমি এই যে নিচে নামলা, এখন তুমি কোথায় থামবা, 45-এ থামবা, দেখছো। যদিও তো ভালো হয়নি গ্রাফটা, বাট তোমরা তো সুন্দর করে আঁকবা, তাই না। এই গেছে, এখন বুঝতে পারতেছো কীভাবে জিনিসটা ইউজ হইতেছে। ওকে, স্টার্টিং থেকে শুরু হচ্ছে, 50-এর উপর আমি ক্রমযোজিত গণসংখ্যা বুঝাচ্ছি ফার্স্ট লাইনটার, এটার জন্য 10 ক্রমযোজিত গণসংখ্যা, এটার জন্য এরপরের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে একটু ভালো করে চিন্তা করো, যখন আমাকে বলা হইতেছে x অক্ষ বরাবর কোনটিকে ধরা হবে, আমি কী বলবো, কোনটাকে আমার টার্গেট ছিল, কোনটা আমার প্রায়োরিটি ছিল, ছিল আমার কি ডান দিকেরগুলো, যে এইটা, এটাকে কী বলা হয়, এটাকে কী বলা হয়, শ্রেণী উচ্চ সীমা, ঠিক আছে। ওকে, এটাকে উচ্চ সীমা বলা হয়, আর এটাকে নিম্ন সীমা বলা হয়, এটাকে নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদেরকে যে মাত্র বলে ফেললাম না ওয়াই রিলেটেড, একটা পরের অ্যান্সার দেখবা যে ওয়াই বরাবর কী সেটা তোমাকে জানতে চাইছে, ঠিক আছে। একটু ওয়েট করে দেখতে পারবা, তারপর দেখি তো আছে কিনা। ও এত পাই গেছি, দেখেন তো, যে অজীব রেখা আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়, তুমি আমাকে বলো এখন কী হবে, কোনটা ধরা লাগে। এই যে সুন্দর করে যে বাড়লো, এটা কেন সম্ভব, ক্রমযোজিত গণসংখ্যা ইউজ করলে, এই যেটা, ঠিক আছে। একটা পর দিকে আমাদের কত কিছু পড়া হয়ে গেছে, ঠিক আছে। এমনকি গ্রাফও এঁকে দিছি তোমাকে, কেমনে গ্রাফ আঁকে সেটাও বলে দিছি, ঠিক আছে। এরপর এটা দেখেন, উপাত্তের ব্যবহৃত সংখ্যাসমূহকে কী বলা হয়, তুমি আমাকে বলো কী বলা হতে পারে। যেই সংখ্যাগুলো আমরা ইউজ করি, কোন সংখ্যাগুলো ইউজ করি ভাইয়া, ধরেন আপনি কিছু একটা কালেক্ট করলেন, হয় না, জরিপ করি না, শুনছো না, দেশে জরিপ চালানো হয়েছে, ধরো জরিপ চালানোর পরে আমি ধরো কী বলে এটাকে, জরিপ চালানোর পরে আমি কী বলি, ক্লাস 10-এ পড়ে, হ্যাঁ ক্লাস 10-এ পড়ে, এরকম বাচ্চাদের বয়স কত, এরকম একটা জরিপ চালানো হয়েছে। তো দেখলাম যে ক্লাস 10-এ পড়ে সেই বাচ্চাটার বয়স হলো 20 বছর। সেটা কি বেশি বলে ফেলছি, ক্লাস 10-এ পড়ে তোমাদের বয়স কত হয়, চিন্তা করি তো, দাঁড়াও। আচ্ছা বেশি বললে বেশি বলছি, ধরো ক্লাস 10 একটা বাচ্চা পড়ে 20 বছর বয়স, আরেকজনের ধরো 17 বছর বয়স, আরেকজন ধরো 9 বছর বয়স, আরেকজন ধরো 21 বছর বয়স, ঠিক আছে। হইতে পারে না, এরকম ডট 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 আরও অনেক কিছু আছে। তো এই যে মাত্র যে জিনিসগুলো আমি বের করলাম, এগুলোকে আসলে কী বলে ভাই, এগুলোকে বলা হয় কি, তুমি আমাকে বলো, এগুলোকে কী বলা হয়। একদম সবচেয়ে সিম্পল অ্যান্সার ভাই, এটাকে ডাটা বলা হয়, শেষ প্রশ্ন। আইসিটিতে ডাটা বলা নেই, সিম্পল ভাষায় ডাটা বলা হয়, ঠিক আছে। এটা একটু মনে রেখো, তাই অনেক কষ্ট করে, ঠিক আছে, একটু কষ্ট করে এটা মনে রেখো, কারণ এটা আসলে থিওরিটিক্যাল, তো এটা আসলে কী বোঝানোর মতো কিছু নাই আসলে, ঠিক আছে। আচ্ছা চলো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। পরবর্তীতে কী বলা হয়েছে ভাই, পরবর্তীতে বলা হয়েছে 10 জন শিক্ষার্থী, কয়জন শিক্ষার্থী, 10 জন শিক্ষার্থী, ওজন দেওয়া আছে, বের করতে বলছে পরিসর। ভাই পরিসর মানে কি, চলো আমরা ফর্মাটটা লিখে ফেলি। পরিসর মানে কি, পরিসর মানে হলো কি লিখে এটাকে, হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হায়েস্ট ভ্যালু বাংলা কি, তারাও তো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, এই তো মনে পড়ছে, আচ্ছা মনে পড়ছে, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তো তোমার কাজ কি, তোমার কাজ হলো সর্বনিম্ন, তোমার কাজ কি, তোমার কাজ হলো এই যে মাত্র যে জিনিসটা দিলাম না, এর থেকে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা বের করতে পারবা না ভাইয়া, এটা তো পারি আমরা, তাই না। সর্বোচ্চ মান দেখি তো আমি কত পাই করি, দেখি 50 মনে হয় সর্বোচ্চ, রাইট, 50ই মনে হয় সর্বোচ্চ। সর্বনিম্ন কত দেখি তো, সর্বনিম্ন কি 33, 33 থেকে কি ছোটো কেউ দেখতে পারতেছো, মনে হয় দেখতে পারতেছো, এগুলো লাইভে থাকলে ভালো হয়, বুঝছো। এখন বলেন 50 মাইনাস 33 করলে কত হয়, এটা কত হয়, এটা কি ক্যালকুলেটার হাতে নেওয়া লাগবে না, ক্যালকুলেটার হাতে নেওয়া লাগবে না, কারণ আমরা কত জানি, এটা অ্যান্সার হবে কত, 50 মাইনাস 33, অ্যান্সার আসে ভাইয়া 17। আচ্ছা তাও আমি একটু চেক করি আসলে কি 17 কি না, দেখি তো কত আসে। পরবর্তী পেজে দেখো 17 অ্যান্সার লেখা আছে। ও আচ্ছা অ্যান্সার বলে 18, এই তারও আমি কি মিস করছি কোনোটা, দেখি তো এর থেকে কি ছোটো পাওয়া পসিবল। দেখো তো 43, 50, 40, দাঁড়াও তো আমি কি কিছু মিস করছি, ওহো আচ্ছা আমি একটা জায়গায় ঝামেলা করছি, দাঁড়াও বলতেছি, আমি একটা +1 করতে ভুলে গেছি, দেখেন ঠিক করে দিতেছি, হ্যাঁ এই যে দেখেন ফর্মুলাটা লেখার সময় কী ছিল, +1 ছিল না, এই দেখেন +1টা লিখিনি, দেখছেন কী করলাম আমি এটা, এই দেখেন এখন মিলে যাবে, দেখেন 17 + 1 করলে কত পাই, 18 পাই, দেখছেন এখন মিলে গেছে কত সুন্দরভাবে, খেয়াল করছেন, এই যে মিলে গেছে ভাইয়া, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো কিন্তু ভুল করো তোমরা অনেকে, ঠিক আছে। দেখেন আমি তো পড়ে আসি না, সো আমি ভুল করলে সমস্যা নেই, হ্যাঁ আমি ভুল করলে ঠিক করে দিতে পারবো তোমাদেরকে, কোনো সমস্যা নেই। যে ভুল করার পরে বুঝে গেছি আরে কি মিলে না কেন, পরে চিন্তা করলে দেখলাম আচ্ছা সেটা +1 হবে, বাট তুমি যদি পরীক্ষায় ভুল করো তোমার তো নাম্বার কাটা, তাই না, ঠিক আছে। তো একটু ভালো করে খেয়াল রাখবে জিনিসগুলো, যাক ভালোই হলো, তোমাদের যাতে ভুলটা আর হবে না, তোমাদের মনে থাকবে যে ভাইয়া এই জিনিসটা করতে গিয়ে দেখছিলাম যে কী হয়েছিল, ঝামেলা হয়েছিল, তাহলে তোমরা খাতার মধ্যে লিখে রাখো, ঠিক আছে, এখানে +1 দিয়ে যেতে না ভুল পরীক্ষার সময়, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, যাক ভালোই হলো, আমরা দেখলাম এই জিনিসটা। এরপর আমরা পরবর্তী চলে যাচ্ছি। ভাই এটা দেখো তো,
এটাতে দেখো তো, এটাতে বলছি কি পরিসর বের করতে। আচ্ছা ঠিক আছে, পরিসর বের করি এবার। আচ্ছা ফার্স্ট কাজ কি, ম্যাক্সিমাম ভ্যালু বের করা, সেকেন্ড কাজ কি, মিনিমাম ভ্যালু বের করা। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত একটু দেখি তো। ম্যাক্সিমাম ভ্যালু এখানে মনে হয় 48, মিনিমাম ভ্যালু দেখি তো কত, 32, তাই না? আর এর থেকে কি মিনিমাম কিছু আছে? মনে তো হয় না। যদি এটা মনে না হয় তাহলে একটু চেক করি তো আমরা। 48 মাইনাস 32 প্লাস 1 দিয়ে দিব, তাহলে কত আসে ভাইয়া? আসে কত, 16 17 আসে মনে হয়, তাই না? দেখো তো 17 আসে আনসার। ঠিক আছে, ক্লিয়ার নাকি? মানে আমাকে একটু বললো, হ্যাঁ যাতে ক্লিয়ার তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি আমরা সব কিছু ক্লিয়ার হয়েছে। আস্তে আস্তে কিন্তু আমরা কঠিন দিকে যাবো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখি তো ভাইয়া কী বলা হয়েছে, সর্বনিম্ন মান। এই দেখেন পরিসর বের করতে বলা হয়েছে, এখনও সর্বনিম্ন মান দেওয়া আছে আর সর্বোচ্চ মান বের করতে বলা হয়েছে। তো এগুলো তো ইজি, তাই না? কী করবো আমরা, ফার্স্টে ফর্মুলাটা লিখবো, দেন আমরা বসাই দেবো। তাহলে চলো কী লিখি, পরিসর ইকুয়াল টু, ওকে আমি লিখলাম ম্যাক্স ভ্যালু। ঠিক আছে, আমি পুরোটা লিখলাম, সর্বোচ্চ মান তোমরা লিখবা। ওকে, এটা এমসিকিউ তাই মনে মনে রাখবা। হ্যাঁ, ম্যাক্স মানে কি, সর্বোচ্চ মান, মিনিমাম মানে কি, সর্বনিম্ন মান, প্লাস 1। তাহলে একটু ভাইয়া দেখি তো পরিসর কত দেওয়া আছে ভাইয়া, 56 দেওয়া আছে। ম্যাক্স কত, এটাকে আমি এক্স ধরলাম কারণ এটি তো আমি বের করবো। মিনিমাম কত ভাইয়া, মিনিমাম দেওয়া আছে 35, কত দেওয়া আছে 35, আর প্লাস 1 দিয়ে দিলাম। তাহলে আমার এক্সের মানটাই তো বের করা টার্গেট। তাহলে একটা কাজ করে এক্সের মান বের করি। হ্যাঁ, কত আসে দেখি তো, কত আসে দেখি, 20 আসবে, কত আসবে 56 মাইনাস 1 প্লাস 35, 90 আসে। 90 ক্যান্সার আছে, হ্যাঁ 90 অ্যান্সার আছে। তাহলে দেখেন কত আসে অ্যান্সার, এই যে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছি আমরা। দেখেন আমি এখানে লিখে দিলাম 90 আসে অ্যান্সার। আচ্ছা তাহলে আমরা পরবর্তী চলে যাচ্ছি, দেখি তো পরবর্তী একটা ম্যাথ করি, ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ করি। এই যে এটা করি, দেখি তো এটা কী বলা হয়েছে। এই যে দেখো তো এখানে একটা সুন্দর জিনিস বলা হয়েছে ভাইয়া, কোনো শ্রেণীর নিম্নসীমা দেওয়া আছে, কোনো শ্রেণীর মধ্যমান দেওয়া আছে, কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা বের করতে বলা হয়েছে। দেখো তুমি যদি সিকিউগুলো ভালো করে পারো, তোমার এমসিকিউ এই চ্যাপ্টারের জন্য পানি ভাত লাগবে, বুঝছো, একদম পানি ভাত লাগবে। দেখো তুমি জানো মধ্যমান শ্রেণীর মধ্যমান কেমনে নির্ণয় করে বলো তো। মধ্যমান ইকুয়াল টু, এই যে মধ্যমান ইকুয়াল টু কী ছিল মনে আছে, উচ্চ সীমা, যে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই কত 2। তাহলে বলো উচ্চ সীমা কত, উচ্চ সীমা তো আমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা যাই হোক, দেখেন আমি এটা একটু সুন্দর করে লিখে দাও, মধ্যমানটাকে বাম দিকে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে সুন্দর করে লেখা যাবে। এটাকে একটু উপরে তুলি, তো নিচে করে লিখতেছি কেন আমি। ওকে দেখেন মধ্যমান কত দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে জানি কত 32। উচ্চসীমা কত, উচ্চসীমা তো আমি বের করবো, তাহলে এটাকে এক্স দিলাম। নিম্নসীমা কত, নিম্নসীমা 30 দেওয়া, ডিভাইডেড বাই 2। তাহলে একটু দেখেন তো কত আসে, 32 ইন্টু 2। ওকে, এক্স ইকুয়াল 34 আসে। কত আসে, এক্স ইকুয়াল কত আসে, ক্যালকুলেটার করতে পারবো না, ক্যালকুলেটারে জাস্ট এটা ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু করার দরকার নেই। ক্যালকুলেটার ক্যালকুলেশন করা পারো না তোমরা, যোগ বিয়োগ করতে পারো তো, তাই না? এটা তো পারা উচিত, পারো, আশা করি পারো। ঠিক আছে, না পারলে জানাও কিন্তু, হ্যাঁ না পারলে জানাইও ভাইয়া। কি তোমাদের যারা একাডেমিক প্রোগ্রামে ছিলা, তোমাদের এগুলো সব ক্যালকুলেশন দেখানো হয়েছে। আচ্ছা আমি একটা কাজ করি, যেহেতু অনেকে নতুন থাকতে পারো, আমি একটা কাজ করি, তোমাদের ক্যালকুলেশনটা দেখায় দিই। ঠিক আছে, তাহলে তোমাদেরই লাভ হবে, যারা জানো না তারা জেনে যাবা। আমি ইএক্স ক্যালকুলেটারে দেখাচ্ছি যে মাত্র যে জিনিসটা করলাম, এটা ক্যালকুলেটারে ডিরেক্ট কেমনে করতে পারি আমরা। ডিরেক্ট মানে কি ভাইয়া, ডিরেক্ট মানে হলো এই যে এই পুরো লাইনটা লিখবো। আমি কোন লাইনটা লিখবো জানো, এটা আমি লিখবো, এই লাইনটা আমি ক্যালকুলেটারে লিখবো, দেন আমি সলভ দিয়ে দিব। ঠিক আছে, এটা একটু দেখাচ্ছি ক্যালকুলেটার, দেখো সবাই একটু মনোযোগ দাও। ফার্স্টে কী লিখছিলাম, এক্স প্লাস কিছু একটা ছিল না ভাই, এক্স কেমনে বের করবো। দেখো তো তুমি প্রত্যেকটা যেই ক্যালকুলেটার ইউজ করো না কেন, দেখবে এরকম একটা এক্স লিখা থাকে। দেখো আমারটা এটা আছে, দেখা যায় এটা, একটু বড় করি, বড় করা যায় না, দাঁড়াও তো, না মনে হয় না এটা বড় করা, দাঁড়াও তো, না এটা বড় করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তুমি দেখবে এখানে একটা এক্স বাটন আছে। ঠিক আছে, আমার ক্ষেত্রে যে রাইট ব্র্যাকেটটা আছে না, রাইট ব্র্যাকেটের উপরে এক্স বাটনটা লিখে আছে। তো আমি করবো কি, আলফা ক্লিক করে এটা ক্লিক করবো, দেখো এক্স এসে পড়ছে না, ক্লিয়ার। আচ্ছা আমি একটু ভগ্নাংশ বানাই, কারণ ভগ্নাংশ ফর্মেট, কারণ নিচে ছিল 2 লেখা ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এক্সের পাশে কি লেখা ছিল ভাইয়া, এক্সের পাশে ছিল প্লাস, দেন কত ছিল ভাইয়া, দেন ছিল 30, কত ছিল 30, ডান দিক গেলাম, ডান দিকে আসলাম না। এখন এখানে কী বসাবো, সমান চিহ্ন বসাবো। সমান চিহ্ন দেখো তো কোথায় আছে, এই যে ক্যালক বাটনটার উপরে দেখো লাল কালার দিয়ে সমান চিহ্ন আছে। লাল কালার মানে কি, লাল কালার মানে হলো আলফা বাটনটা ক্লিক করবা, আর হলুদ কালার মানে কি, হলুদ কালার মানে হলো শিফট বাটনটা ক্লিক করবা। এটা তোমরা যেই ক্যালকুলেটর ইউজ করো না কেন, প্রত্যেকটা দেখবে এরকম সিস্টেম থাকে। ইএস যারা ইউজ করতেছে তোমাদের দেখবে সেম সিস্টেম। ঠিক আছে, দেখো আমি আলফা ক্লিক করে এটা ক্লিক করলাম, দেখো সমান চিহ্নটা পেয়ে গেছি না আমি। পরে কি ছিল 32টা। এবার দেখো সলভ বাটন খুঁজবা, কারণ তুমি তো সলভ করবা। সলভ বাটনটা দেখো তো, এই যে দেখো ক্যালক বাটনটার উপরে সলভ বাটনটা লিখা আছে, এবং এটা হলুদ কালি দিয়ে লিখা। হলুদ কালি দিয়ে লিখা মানে কি, শিফট ক্লিক করে এই বাটনটা ক্লিক করবো। দেখছো একটা ম্যান চাচ্ছে,
তুমি একটা বসাই দিও, ইচ্ছা মতো একটা বসাই দিবা যে ভাইয়া এটা বেসিক্যালি বলা হয় যে ক্যালকুলেটর ভাইয়া আপনি একের কাছাকাছি কোনো মান পাইলে আমাকে দিয়েন, ঠিক আছে? এটা না দিলে সমস্যা নাই এই ম্যাথের জন্য, বাট কিছু কিছু ম্যাথের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা ধরো ইকুয়াল দিই, দেখো কত আসছে, এক্সের মান কত আসছে 34, দেখছো? তাহলে আমাদের কত আসছিল এক্সের মান 34 মিলছে। ক্যালকুলেটর হ্যাক্সটাও শিখিয়ে দিলাম তোমাদেরকে, চমৎকার। চলো পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমরা। এই যে এটা সরি অ্যান্সারটা দেখে বলছি। চতুর্থ শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। চতুর্থ শ্রেণী কোনটা ভাইয়া তুমি আমাকে বলো। এই যে ভাইয়া 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার শ্রেণী, এটার মধ্যমান কত? 76 + 80 / 2, 76 + 80 / 2। চলো তো দেখি, 76 + 80 / 2 78 আসে, ঠিক আছে? এটা মধ্যমান কত? 78 আসে, ঠিক আছে? মধ্যমান কেমনে বের করে? নিম্নসীমা প্লাস উচ্চসীমা / 2, শেষ, আর কিচ্ছু করা লাগবে না। ওকে, কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা? এটা অলরেডি করাইছি, যেহেতু এটা অলরেডি করাইছি তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। দেখি তো নতুন টাইপের একটা ম্যাথ করি, এবার এইটা করে দেখো তো কী বলা হয়েছে। উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত কী করা হয়? অন্তর্ভুক্ত হয়, তার নির্দেশক কি? দেখো তো একটু আবার বলি, উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশন কি? আচ্ছা বুঝতে পারছি জিনিসটা কী মনে করা হয়েছে। দেখো তো আবার বলি, এটা বেসিক্যালি কী মনে করা হয়েছে, একটা মিনিট দাঁড়াও তো, এটা কীভাবে আঁকি? এইভাবে আঁকি। আচ্ছা অন্য পেজ থেকে টেবিলটা নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, আমি নতুন করে টেবিলটা আঁকি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের কী কী থাকে জানি, একদম সিম্পল করে আঁকি। হ্যাঁ একদম সিম্পল করে আঁকি। দুটো জিনিস থাকে, কী থাকে? গণসংখ্যা থাকে, শ্রেণী ব্যবধান থাকে। সো আমি না শ্রেণী ব্যবধান এভাবে লিখলাম। হ্যাঁ এই ধরো শ্রেণী ব্যবধান, এই ধরো শ্রেণী ব্যবধান, একদম বেসিক টেবিলই তো এটা, তাই না? একদম বেসিক টেবিল হলো এইটা। আচ্ছা 40 হবে। আর ধরো এখানে ডান ছিল 2, দিলাম 3, এখানে ধরলাম আমি দিলাম 1, ঠিক আছে? এটা আমার ইচ্ছা। হ্যাঁ গণসংখ্যা, ডান দিকে কি গণসংখ্যা, এখানে কি শ্রেণী ব্যবধান। তাহলে আমাকে একটু বলো ভাই, যতগুলো অন্তর্ভুক্ত সরি কই উপাত্ত সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কি? যতগুলো উপাত্ত মানে কি? তুমি একটু চিন্তা করো, এই জিনিসটাকে একটু কথায় বলো তো, এই যে এই কথাটাকে, যে এই সংখ্যাটাকে একটু কথায় বলো। কথায় মানে কি? ইন ওয়ার্ডস তুমি কীভাবে বলবা? তুমি তো বুঝতেছো হ্যাঁ এটা গণসংখ্যা, ফাইন। গণসংখ্যা কাকে বলে, তাই না? দেখো এটা মিন করে হলো 20 থেকে 25-এর মধ্যে দুইটা মাত্র ডাটা এক্সিস্ট করে। কি মিন করে আবার বলি, 20 থেকে 25 রেঞ্জের মধ্যে, এটা একটা রেঞ্জ, 20 থেকে 25 রেঞ্জের মধ্যে দুইটা ডাটা এক্সিস্ট করে। এখন আমি জানি না কোন দুইটা ডাটা, এমন হতে পারে দুইটা 20 আছে, এমন হতে পারে দুইটা 21 আছে, এমন হতে পারে একটা 23 একটা 24, এমন হতে পারে একটা 21 একটা 20, এমন হতে পারে অনেক কিছু হতে পারে। যাই হোক না কেন এই রেঞ্জের তোমার মাত্র দুইটা ডাটা আছে তোমার। হ্যাঁ তুমি যে জরিপটা চালাইছো, একটা জরিপ চালাইছো না তুমি, এই জরিপের মধ্যে মাত্র কি আছে? এই রেঞ্জের মধ্যে দুইটা মাত্র ডাটা আছে। হ্যাঁ তুমি আমাকে বলো যে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়, যতগুলো উপাত্ত, তাই আমাকে বলো এখানে কতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়েছে ভাইয়া? দুইটা মাত্র হয়েছে। পরেরটাতে কতগুলো হয়েছে ভাইয়া? পরেরগুলোতে 3টা হয়েছে। পরেরটাতে কত হয়েছে ভাইয়া? পরেরতে 1টা হয়েছে। তাহলে আমাকে বলেছে মাত্র যে কথাগুলো বললাম কতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে এটা আমি কি দিয়ে প্রকাশ করতেছি? এই যে এই কলামটাকে কি বলা হয়? এটাকে বলে শ্রেণীর গণসংখ্যা। এটা কি বলা হয়? শ্রেণীর গণসংখ্যা। এটাকে কি মধ্যবিন্দু বলে? হ্যাঁ। এটা কি শ্রেণীর সীমা বলে? না। এটাকে শ্রেণী সংখ্যা বলে। শ্রেণী সংখ্যা মানে তো রো সংখ্যা। শ্রেণী সংখ্যা মানে কি মনে পড়ে? রো সংখ্যা। কয়টা সারি আছে, ঠিক আছে? বাট আমার এখানে কি প্রকাশ করতেছে? গণসংখ্যা, ঠিক আছে? আমি মিন করতেছি দুইটা সংখ্যা এই রেঞ্জের মধ্যে পড়ে, 3টে সংখ্যা এই রেঞ্জের মধ্যে পড়ে, একটা সংখ্যা এই রেঞ্জের মধ্যে পড়ে। হ্যাঁ আমি জানি না কোন সংখ্যা সেটা, বাট আমার সেটা জানার দরকারও নাই, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি। ওকে চলেন পরবর্তীতে চলে যাচ্ছি আমরা। এটা করি। হ্যাঁ এখানে এটা কি বলা হয়েছে? কোনো বাড়ির 9 জন লোকের বয়স দেওয়া আছে। ভালো কথা। শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত? এই যে এই টাইপের ম্যাথ এমসিকিউতে আসে, দেখছো এগুলো কিন্তু সিকিউতে 2 মার্কেও পাবা, ঠিক আছে? এগুলো সিকিউর 2 মার্কে খুবই পাবা, ঠিক আছে? দেখবে আমি যে করার সময় কিছু ম্যাথ বলে দিব তোমাদেরকে, ওগুলো মাস্ট করে যাবা। ওগুলো সিকিউ এমসিকিউ সব জায়গায় অন পেয়ে যাবা, ঠিক আছে? আর যারা কলেজে ভালো করতে চাও, কলেজ পরীক্ষা হয় না, টাইমে পরীক্ষা দেওয়ার অনেকের ইচ্ছা থাকে না, হলি ক্লাসে অনেকের ইচ্ছা থাকে না, তোমার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে বইয়ের যত রকম টাইপ হয় সব কিছু কভার করে দেওয়া হয়েছে। তুমি যদি বই ভালো করে পারো তোমাকে কেউ আটকাতে পারবে, তাই না? কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা চলেন, কি দরকার আমাকে? কি বলছে? 9 জন লোক বলছে, ভালো কথা। শ্রেণী ব্যবধান দেওয়া আছে 10 জন, শ্রেণীর সংখ্যা কত? তো তুমি একটু কী করবা? তোমার কাজ হলো ফার্স্টে নিম্ন সীমা বলা উচিত, নিম্ন সীমা। হ্যাঁ সবচেয়ে মিনিমাম ভ্যালু বের করবা, সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু বের করবা। তাহলে আবার বলি, সর্বোচ্চ মান বের করবা, সর্বনিম্ন মান বের করবা। সর্বোচ্চ মান কত পাইছি। এখানে কত হবে সর্বোচ্চ মান? মনে হয় 25ই হবে, রাইট? ও এখানে কি সিরিয়াল ওয়াইজ দিয়ে দিছে? ও না সিরিয়াল ওয়াইজ দেয় না। এই যে 60 আছে একটা, দেখি তো আর কি বড় কিছু আছে? মনে তো হয় না। হ্যাঁ ঠিক আছে, এটাই এর চেয়ে মিনিমাম মনে হয় না আছে আপাতত, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে চলুন, তো আমাদের কাজ কি এখন? ভাই আমাদের কাজ হলো ফার্স্টে পরিসর বের করা। কি কাজ? পরিসর।
আচ্ছা আমি এটা এখানে লিখি, পরিসর। পরিসর কেমনে বের করি? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। সর্বোচ্চ কত বললাম? 60। কত বললাম? 60। সর্বনিম্ন কত বললাম? 25। 25 বলছি না? 25ই তো বলছি। প্লাস 1 দিয়ে দিব, সরি প্লাস 1 দিয়ে দিব, ঠিক আছে? প্লাস একটা মিস করো না, ক্যালকুলেটর কই আমার, এই যে পাইছি, ঠিক আছে? 60 মাইনাস 25 কত হয়? 35 হয়। প্লাস 1 করলে কত হয়? 36 হয়। ভাই কত পাই আমি তাহলে? 36। 36। আচ্ছা এখন একটু খেয়াল করো, ব্যবধান বলছে কত? 10। ব্যবধান যদি 10 হয় তার মানে ভাগ করবো জানো কত দিয়ে? 10 দিয়ে ভাগ করবো। তাহলে আমি লিখি শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, ওকে, ইকুয়াল টু কত? 36 ডিভাইড বাই কত? 10। এই জায়গায় মাস 10 বসাবে, কারণ তোমাকে বলে দিছে হ্যাঁ যে শ্রেণী ব্যবধান কত আমার ভাইয়া? 10। তাহলে ভাগ করলে কত হয় ভাইয়া? এটা তো দশমিকে আসে। তুমি আমাকে বলো রো সংখ্যা, ওয়েট 3.6 আসছে, দাঁড়াও তো, 3.6 তো আসলে কোনোটাই অ্যান্সার হওয়া উচিত না। আচ্ছা না সমস্যা নেই, 3.6 আসছে। আমি আবার একটু ডাবল চেক করে, দাঁড়াও। 60 মাইনাস 25 প্লাস 1 ডিভাইডেড বাই 10, তাই না? 3.6, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা সমস্যা নেই। ওকে 3.6 আসে শ্রেণী সংখ্যা। তার মানে শ্রেণী সংখ্যা মানে কি ভাইয়া? কি বলছিলাম? শ্রেণী সংখ্যা মানে হলো কয়টা রো। তুমি কখনো কাউকে বলবা 3.6টা রো লাগবে আমার, 3.6টা সারি লাগবে আমার এই টেবিলটা বানানোর জন্য, কখনো বলতে দেখছো? কখনো বলতে দেখিনি, তাই না? তো তোমার কাজ কি? এটাকে পূর্ণ সংখ্যা বানাও। পূর্ণ সংখ্যা জানো কেমনে বানাবা? পূর্ণ সংখ্যা বানাবা হলো পরবর্তীতে যেই সংখ্যাটা পাও। ওকে খেয়াল করো, তোমার 3.6, এটা মানে কি? 3টার চাইতে বেশি রো লাগবে, তাই না? 3টার চাইতে বেশি সারি লাগবে। 3.6 মানে তো এটাই। তো 3টে চাইতে বেশি একটা সারি লাগা মানে কি? তুমি বলবো যে 8টা সারি লাগবে, ঠিক আছে? ডান। তা আবার বলি, তোমার যদি বলা হয় ধরো 2.2টা শ্রেণী লাগবে, তো তুমি কত বলবা? যদি 2.2টা বলো তুমি কি বলবা? তুমি বলছো হ্যাঁ কয়টা লাগবে আমার? শ্রেণী 3টা লাগবে আমার, ঠিক আছে? কনফিউজ হও না কিন্তু। যদি থাকে তোমার 2.0টা, তখন কি বলবা? 2.0 মানে 2টাই, তখন কিন্তু কোনো সমস্যা নেই, কারণ হ্যাঁ এখন তো কোনো ডেসিমাল নাই, কোনো সমস্যা নেই। বা যদি আবারও বলা হয়, যদি বলা হয় সাপোজ 2.7টা, তখন কি বলবা? তখন বলবা কি 3টা। ওকে, সো তুমি দশমিক যদি থাকে তুমি পরবর্তী চলে যাবা। সো তোমার মেইন কাজ কি? ওই যে বললাম, দেখো 3.6 মানে কি? 3টা হবে, তার চাইতে একটু বেশি হবে। একটু বেশি মানে কি? তুমি আরেকটা রো বসায় দাও, তাইলেই তো হয়ে গেছে। আরেকটা সারি বসায় দিলে তো সমস্যা নেই আর, ঠিক আছে? এভাবে চিন্তা করবো, একদম ইজি কিন্তু জিনিসগুলো বুঝা। হ্যাঁ একটু বুঝে পড়লে খুব ইজি লাগে, ঠিক আছে? তাই না? ওকে ফাইন, চলো পরবর্তী চলে যাচ্ছি আমরা। এটা করি, হ্যাঁ আচ্ছা এটা মোটামুটি একটু কেটে গেছে, আচ্ছা সমস্যা নেই, বুঝা গেলে গেছে। দেখো গণসংখ্যা সারণী তৈরির জন্য, গণসংখ্যা সারণী কোনটাকে বলো? ওই যে মনে পড়ে একটু আগে যে আমরা করছিলাম না যে তোমার কয়টা শ্রেণী হবে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, তারপর তুমি শ্রেণী ব্যবধান কত তুমি ধরে নিবা বা দেওয়া থাকবে পরীক্ষায়, তারপর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান একটু আগে করে যে করলাম, কয়টা শ্রেণী লাগবে মানে কয়টা রো লাগবে, এরপর তুমি একটা করে বসাবা ভ্যালুগুলো, ঠিক আছে? তো এটা যে বলছে যে এটা তৈরি করতে কি কি লাগে, তুমি আমাকে বলো তো কি লাগে? পরিসর নির্ধারণ করতে, পরিসর নির্ধারণ করতে হয়। তুমি বলো একটু আগে যে আমি করলাম, যখন একটু আগে কিন্তু করছি, একটু আগে কিন্তু ম্যাথটা করছি, পরিসরকে নির্ধারণ করা লাগছে না? তুমি বলো, মাত্র করলাম ম্যাথটা, দেখো তোমার সামনে করছি, যারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো তোমরা কিন্তু এটা অ্যান্সার জানো। পরিসর মাত্র আমি নির্ণয় করছি, এটা হলো 1 নাম্বার স্টেপ ছিল, এটা 2 নাম্বার স্টেপ ছিল। তবে আমাকে বলো পরিসর ফার্স্টে কি আমি নির্ণয় করলাম না? তাহলে কি এটা অ্যান্সার হওয়া উচিত? অবশ্যই এটা অ্যান্সার হওয়া উচিত। ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন, তুমি আমাকে বলো মাত্র যে কাজ করলাম ক্রমযোজিত গণসংখ্যা কি দরকার হয়েছে? দরকার হয়, শুধুমাত্র গণসংখ্যা থাকলে এনাফ। তাহলে ভাই ক্রমযোজিত গণসংখ্যা কখন লাগে? এই কথাটা ভালো করে লিখে রাখো। দেখো ক্রমযোজিত গণসংখ্যা মাত্র জাস্ট 2টা কাজে লাগে। 1 নাম্বার, হ্যাঁ অজীব কার্ভ, হ্যাঁ অজীব কার্ভ মানে অজীব রেখা, ঠিক আছে? আমি ইংরেজিতে লিখে দিলাম, মুখে বাংলাটা বললাম। 2 নাম্বার জিনিস হলো তোমার মধ্যকের জন্য, ওকে মধ্যক নির্ণয় করার জন্য, ওকে বুঝছো? গ্রুপ ডাটার জন্যে তোমাকে মধ্যক যদি নির্ণয় করতে বলা হয় তখন তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, এছাড়া অন্য কোনো কিছু তোমার লাগবে না। তো তুমি আমাকে বলো গণসংখ্যা সারণীর জন্য তাহলে লাগবে না, তাহলে কি এটাকে অ্যান্সার হওয়া উচিত? এটা অ্যান্সার হওয়া উচিত না। শ্রেণী সংখ্যা লাগবে, মাত্রই তো শ্রেণী সংখ্যাই বের করলাম। মাত্র কি করছি দেখো, স্টেপ 1 বসে পরিসর নির্ণয় করবা, দেন বসে শ্রেণী সংখ্যা নির্ণয় করবে। শ্রেণী সংখ্যা মানে কি? কয়টা রো হবে, তাহলে না তুমি টেবিল আঁকতে পারবা, তোমাকে তো টেবিলই আঁকতে বলছে, তাই না? তাহলে দেখো এটাও কিন্তু অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কত হওয়া উচিত? 1 আর 3, 1 আর 3 না? হ্যাঁ 1 আর 3, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। দেখেন এরপরে কি বলা হয়েছে? 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো গড় কত? এই গড় মানে কি? এই যে ভাইয়া গড় মানে আমরা জানি না, এরকম কেউ আসো? হ্যাঁ যে গড় মানে জানো না, ক্লাস 5-এর পর থেকে তোমার গড় মানে কি জানা উচিত। হ্যাঁ যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করবো, এরপর কী করবো? ততগুলা এভাবে বলা উচিত না, এভাবে বলা উচিত। হ্যাঁ এভাবে বলি। তারা ধরো সাপোজ তোমার হলো অনেকগুলো ডাটা আছে, হ্যাঁ 20, 22, 23, জাস্ট 3টা দিয়ে দেখালাম। তুমি কী করো? ফার্স্টে 3টা যোগ করবা, তাই না? দেন ডিভাইড বাই কত করবা? ভাই সংখ্যা কয়টা? 3টা সংখ্যা,
সংখ্যা কয়টা? 3টা দিয়ে, তাহলে কত দিয়ে ভাগ করবা? 3 দিয়ে ভাগ করবা। তাহলে আমাকে বলো, যখন তোমাকে বলা হইতেছে যে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো গড় নির্ণয় করা, তুমি কি করবা? তোমার ফার্স্ট কাজ হলো মৌলিক সংখ্যাগুলো বের করা। এই যে কই বার করা? মৌলিক সংখ্যাগুলো বের করা। হ্যাঁ, তোমার কাছে একটা কনফিউশন হয়, ভাই 1 কি ধরবো নাকি ধরবো না? তুমি একটু চিন্তা করো, মাথা ঠান্ডা করে চিন্তা করো তো, 1 কি আমি ধরবো নাকি ধরবো না? চিন্তা করা হয়েছে? চিন্তা করে কি পাইছো? 1কে ধরবো নাকি ধরবো না? 1কে আমরা ধরবো না, ঠিক আছে? মৌলিক সংখ্যা যদি বলা হয় 1কে কোনো ধরার দরকার নেই, ঠিক আছে? ধরবা কই থেকে? 2 থেকে। 2, তারপর ধরো কত? 3, তারপর কি 5, তারপর কি 7 হয়, তাই না? 7, 11, 13, 15 হবে না, 17 হবে, আর 19ও হবে, ঠিক আছে? ঠিক আছে, বাস যতগুলো মৌলিক সংখ্যা হয় সবগুলো কিন্তু যোগ করবা। যোগ করার পরে কি করবা? ভাগ করবা কি দিয়ে? ভাগ করবা কি দিয়ে বলো তো? ভাইয়া ভাগ করবো হলো কতগুলো সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা সংখ্যা আছে, তাহলে কত দিয়ে ভাগ করবো? 8। এটা কিন্তু তোকে 8, বাংলা নিয়ে কনফিউজ থেও না, আমি পুরোটা ইংরেজিতে লিখলে নিচেরটাও ইংরেজিতে লিখছি, ঠিক আছে? আচ্ছা, কত আছে দেখি তো? 2 3 5 7 11 13 17 19 ডিভাইডেড বাই 8, 9.625, মানে এটা আসে, এটা ক্লোজ টু দিস, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারছি আশা করি। তো চলো পরবর্তী চলে যাচ্ছি, আমরা আরেকটা জিনিসে গড় নির্ণয় করি। হ্যাঁ, দেখো তো, এটা গড় নির্ণয় করতে বলা হয়েছে। গড় মানে কি ভাইয়া? গড় মানে বেসিক্যালি হলো যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করবা, দেন কয়টা সংখ্যা সেটা দিয়ে ভাগ করবা। তাহলে আমাকে বলো, সবগুলো যোগ করি আমরা। হ্যাঁ, ক্যালকুলেটরটা হাতে নিবা, কীভাবে তাড়াতাড়ি করবা? ক্যালকুলেটর হাতে নিবা, দেন যোগ করা শুরু করবা। দেখো 150 প্লাস 130 প্লাস 145 প্লাস 170 প্লাস 140 190 180 165 175 200 ডিভাইড বাই কত করবো? কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে, তো 10 দিয়ে ভাগ করলে 164.5 আসে, 164.5 আসে, এটা হলো অ্যান্সার। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি? গড় বের করা শেষ না? তাহলে চলো পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, গড় বের করা শেষ তো ভাইয়া আমার, তাহলে আমরা একটু ডিফাইন করি এখন। দেখি তো, এই যে দেখেন তো, এটাও গড়ই বলছে, বাট এটা না একটু ডিফাইনভাবে বলছে। তোমরা অনেকে এটা দেখে ভরকা যেতে পারো, ও মাই গড, এখানে মধ্যবিন্দুগুলোর গণিতিক গড় বের করতে বলা হয়েছে, ও মাই গড, কি জানি কি দিছে, তাই না? ভাইয়া সিম্পলি চিন্তা করো। হ্যাঁ, তোমাকে বেসিক্যালি বলা হয়েছে কি মধ্যবিন্দুগুলো বের করতে, তাই না? তুমি আমাকে বলো এটা মধ্যবিন্দু বের করতে পারবে না? কীভাবে মধ্যবিন্দু বের করে? নিম্নসীমা প্লাস উচ্চসীমা ডিভাইড বাই কত? 2, কত হয়? কত হয়? 58.5 নাকি? দেখি তো, তাও চেক করে দেখি। ও সরি, 58 হবে, 58.5 কেন আমি বলছি? আচ্ছা, কত এটা? 58 আসে, ঠিক আছে? ভাইয়া এটা কত আসবে তাহলে? এটা দেখবো 63 আসছে, 63 আসার কথা না? হ্যাঁ, ঠিক আছে। এটা কত আসবে? 68 আসবে। এটা কত আসবে? 73 আসবে। তাহলে বলো, এই যে মধ্যবিন্দুগুলো পাইছো না, তুমি এগুলো যোগ করবা, দেন আমি 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে কেন ভাগ করবো? ভাই সংখ্যা কয়টা? 4টা। ভাগ করবো তাহলে কত দিয়ে? 4 দিয়ে। পারবা না করতে? কত আসে দেখি তো? 58 প্লাস 63 প্লাস 68 প্লাস 73 ডিভাইডেড বাই 4 আসে হলো আমার 65.5 হলো আমার অ্যান্সার আসতেছে, ঠিক আছে? তোমাদেরও আশা করি এটাই আসছে। তাহলে আমি একটা কাজ করি, লিখে দিই এখানে 65.5, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারছি। চলো পরবর্তী চলে যাচ্ছি, এটা করি। এই তো, এবার হলো গাণিতিক গড়ের আরেকটা ফর্মুলা ইউজ করবো আমরা। 2টা ফর্মুলা আমরা শিখছি, তাই না? সেকেন্ড ফর্মুলাটা কি ছিল দেখো তো? কোনো গণসংখ্যা নিবেশনে আনুভূমিক বলা উচিত না, আসলে এটা আনুমানিক হবে, বুঝছো? এটা আনুভূমিক হবে না, এটা হবে হলো আনুমানিক। এটা হবে আনুমানিক, এই যে আনুমানিক গড়, ঠিক আছে? দেখা যায় বিচ্যুতির গড় দেওয়া আছে, আর বলা আছে শ্রেণী ব্যবধান কত। আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে নাকি? দেখো তো, x বার ইকুয়াল টু a প্লাস, এটা দিলাম fi uy ডিভাইডেড বাই গণসংখ্যা বলা উচিত, গণসংখ্যার যোগফল বলা উচিত, ঠিক আছে? এটা হলো গণসংখ্যার যোগফল। আচ্ছা, এটা কি এইভাবে লিখবো? আচ্ছা, এইভাবেই লিখি, সমস্যা নেই। কোনটা হলো গণসংখ্যার যোগফল, ঠিক আছে? গণসংখ্যার যোগফল বের করতে পারবে না, যতগুলো গণসংখ্যা আছে সবগুলো যোগ করে দিবা, এটাই হয় n এর ভ্যালু। হ্যাঁ, ইন্টু এইচ কি ভাইয়া? এইচ হলো শ্রেণী ব্যবধান। তাহলে ভাইয়া কী দেওয়া আছে আমরা একটু দেখি তো। আমার দেওয়া আছে আনুভূমিক গড়, এটা দেওয়া আছে, এটা কত? 16। এটা দেওয়া আছে, এটা কত? 4। আর কি দেওয়া আছে? বিচ্যুতির গড় দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো? বিচ্যুতির গড় দেওয়া আছে। ভাই বিচ্যুতির গড় জানো কোনটা? এইটা হলো তোমার দেওয়া আছে, এটা কত জানো? 1 দেওয়া আছে। এই যে এইটাই হলো, তোমরা বুঝতে পারবে না যে দেওয়া আছে এটা কি, বিচ্যুতির গড় আবার কি জিনিস। এটাই হলো বিচ্যুতির গড়। ওকে, তোমার যদি তাও কনফিউশন মনে হয়, তুমি একটু সিম্পলি চিন্তা করো, গড় কেমনে আমরা বের করতাম? মনে পড়ে গড় কেমনে আমরা বের করতাম? এভাবে বের করতাম না? fi xi ডিভাইডেড বাই n করতাম না? এভাবে গড় একটা বের করতাম না?
হ্যাঁ, একদম সিম্পলভাবে করতে বললে এইভাবে কিন্তু আমরা করতাম। আর এটা করতাম কখন, যখন তোমাকে বলা হতো সংক্ষিপ্ত পদ্ধতিতে করো, তখন আমরা এইভাবে করতাম, ঠিক আছে। বাট যাই হোক, তুমি আমাকে বলো এখানে সিম্পল সেম প্যাটার্নটাই কি এখানে লাগতেছে না তোমার কাছে, যে এফআই এক্সআই ডিভাইডেড বাই এন, এফআই ইউআই ডিভাইডেড বাই এন, তাহলে এটা তো কিছু একটা গড়, রাইট? এটা তো বুঝতে পারতো যে এটা কিছু একটা গড়। কেন? আবারও প্যাটার্নটা খেয়াল করো, এফআই এক্সআই ডিভাইডেড বাই এন, এটা কিছুর একটা গড় ছিল। এটা কিসের গড় ছিল? হ্যাঁ, যে ডাটাগুলো দেওয়া আছে সেটার গড়, এক্সের মান বেসিক্যালি বের করতে বলা হয়েছে, ঠিক আছে, এটা ভালো কথা। কিন্তু ভাই এটা কিসের গড়? তুমি আমাকে বলো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন টার্মটা, সবচেয়ে ইম্পর্টেন্ট, একদম সিম্পলভাবে চিন্তা করলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন টার্মটা? ভাই এইটা না, এটা না, এটা কি বিচ্যুতি বলতাম না আমরা? চিন্তা করে দেখো তো, এটা কি তোমরা বিচ্যুতি বলতাম? মনে পড়ে? মনে পড়ে? তাহলে পুরো জিনিসটাকে আমরা কি বলবো? বিচ্যুতির গড় বলবো, ঠিক আছে। এটাকে যেরকমভাবে বলতেছে এক্সের গড়, এই যে এক্সের গড় কেন, যে ভাই সব এক্স ইউজ করতেছি, আর এটাকে কী বলবো? বিচ্যুতির গড়, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে কত আসছে আনসার আমাদের? 16 + 4, তাই না? 20 আসে আনসার, ঠিক আছে। বুঝতে পারছি সবাই? এই যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, দেখো তো একটু কী বলা হয়েছে ভাইয়া, এই ফর্মুলাটার মধ্যে এই যে এখানে একটা এ লেখা হয়েছে, এটা আলফা হয়ে গেছে যদিও, এটা কিন্তু এ, ঠিক আছে। এই যে এ কোনটা ভাইয়া? এই যে এটাকে কি বলা হয় ভাইয়া? একটু আগের কোশ্চেনটাতে আমি ঠিক করে দিছি, এটা কিন্তু আমি বলবো না, যাও এটা আমি এসে দিব। এই যে তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা ক্লাস করছো, পিছনে টানবা না, ভিডিওটা পিছনে টানবা না, ভিডিওটা পিছনে না টেনে তুমি দেখো যে এটার অ্যান্সারটা পারো কি না, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার আগে ম্যাথটা যখন আমি করাইছিলাম তখন তুমি খেয়াল করছো, ভালোভাবে খেয়াল করছো। অনেকে থাকে কি অভ্যাস করি, অনেকে 3x 4x পারলে ভিডিও দেখো, তো দেখা যায় কি তখন আমি এই যে কারেকশানগুলো ছোটো ছোটো করতেছি না, ওগুলো তুমি দেখবাই না, তুমি খালি ম্যাথের দিকে তাকে আসো। বাট ওই অন্য কিছু করাইতে গিয়ে যে আমি অনেক কিছু শিখে ফেলতেছি, তুমি বুঝতেই পারতেছো না। এই জন্য বলি সবসময় হায়েস্ট 2x দেখতে পারো পরীক্ষার আগে, বাট নর্মালি দেখলে 1.5x। আমি মোটামুটি তাড়াতাড়ি কথা বলি, 1x দেখলেই এনাফ, বাট তাও যদি তোমার কাছে স্লো মনে হয় তাহলে 1.5x দেখলেই এনাফ, ঠিক আছে। এর বেশিতে যাইও না, তাহলে দেখবে অনেক ওয়ার্ড তুমি মিস করতেছো, ঠিক আছে। ওকে, এটা এসগুলো দিলাম, সলিউশন স্লাইডে দেওয়া থাকবে। আচ্ছা, পরবর্তী দেখি তো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো তো কী দেওয়া আছে, কী দেওয়া আছে ভাই? u2 = -2, x2 = 12 দেওয়া আছে, এটা দেওয়া আছে 12, h = 4 হলে অনুমিত গড় কত? অনুমিত গড় কত? দেখো এটা না ফর্মুলা পড়ছিলাম, ফর্মুলাটা কী ছিল মনে আছে? যে u = uy লিখি, হ্যাঁ, xi - a ডিভাইডেড বাই h, এটা হলো ফর্মুলা ছিল। এই ফর্মুলাটা খাতার মধ্যে লিখে রাখো, এটা আমরা অনেকে পাত্তা দিই না, কিন্তু এটা কিন্তু ম্যাথ করার সময় আমাদের লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো সব কিছু কি দেওয়া আছে না? আমাদের সব কিছু দেওয়া আছে। দেখো তো -2 এটা বলছে। আচ্ছা, এক্স এর ভ্যালু কত? 12, এর ভ্যালু কত? এর ভ্যালু তুমি বের করবা। এইচ এর ভ্যালু কত? 4। তাহলে কত আসে আমার? কত আসে আমার? -2 4 12 - x 4, 20 আসে আমার। 20 কি অ্যান্সার আছে? হ্যাঁ, 20 অ্যান্সার আছে। ওকে, ক্যালকুলেটারে সলভ করা শিখেছি কিন্তু, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে কত আসে অ্যান্সার? 20 আসে অ্যান্সার। কেন বের করছি? এই ফর্মুলাটা কী করবা? খাতার মধ্যে লিখে রাখো, ঠিক আছে। এই ফর্মুলাটাকে একটু অন্য কালি দিয়ে লিখি, ধরো পিঙ্ক কালার দিয়ে লিখি, তাহলে চোখে পড়বে ভালো। এটা দিয়ে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, চলো পরবর্তী চলে যাচ্ছি। ওকে ভাইয়া, এটা দেখেন বলা হয়েছে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করে। মধ্যক মানে কি? যে মধ্যক মানে কি? মধ্যকে দুইটা ফর্মুলা আছে, ঠিক আছে। কোথায় লিখতে পারি? এখানে লিখি, হ্যাঁ, মধ্যক। এই যে এটা খাতার মধ্যে লিখে রাখবে, হ্যাঁ, মধ্যক দুইটা ফর্মুলা। এক, যদি n হলো অড হয়, অড মানে কি ভাইয়া? বিজোড়। n মানে কি ভাইয়া? কয়টা সংখ্যা আছে সেই সংখ্যাটা, ধরো তোমার বললো যে এই যে পুরা রেঞ্জটার মধ্যে তুমি মৌলিক সংখ্যাগুলো বের করবা না, 1টা 2টা 3টা 4টা, কয়টা মৌলিক সংখ্যা আছে এখানে ভাইয়া? তুমি ধরো বের করলে 9টা মৌলিক সংখ্যা আছে, তাহলে কি বিজোড় সংখ্যা না? তার মানে কেস 1 হবে। আর যদি জোড় সংখ্যা হয় তখন কী হবে সেটা পরবর্তী লিখতেছে। যে আর যদি n জোড় সংখ্যা হয়, মানে তোমার বের করে দেখলো যে আচ্ছা ভাইয়া এখানে না 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যা থাকা মানে কি? বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন ফর্মুলা বলি। ধরো বিজোড় সংখ্যা হলো, বিজোড় সংখ্যা হলে জন্য কী করবা? n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। ওকে, তোমার অ্যান্সার হবে কোনটা? অ্যান্সারটা লিখে দিচ্ছি আমি, এখানে কী লিখতেছি? এটা অ্যান্সারটা লিখতেছি, এটা কি লিখতেছি? এটাই তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যদি জোড় হয় তাহলে কী হবে? তখন না এই যে এটা লিখবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই কত? 2। বাস। অনেকে জানো এই ফর্মুলাগুলো মুখস্থ করতে গিয়ে জান টান খাটায় ফেলো পুরো, হ্যাঁ, এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, জানো। তুমি একটু সিম্পলভাবে চিন্তা করলেই বুঝতে পারবে মধ্যক মানে কি। মধ্যক মানে কোনো কিছু একটা মাঝখান জিনিস, তাহলে একটু চিন্তা করো তুমি, হ্যাঁ, একটু চিন্তা করো। সাপোজ এখানে A B C D E এটা আছে, 5টা সংখ্যা আছে না? তুমি আমাকে বলো মধ্যক মানে কি? মাঝখানের সংখ্যা না? তুমি আমাকে বলো মাঝখানের সংখ্যা কোনটা? এই সিম্পলভাবে চিন্তা করলে তো মাঝখানের সংখ্যা কোনটা? এইটা না? এটি তো মাঝখানের সংখ্যা,
তাই না? কত ইজি না? শেষ। এখন ভাই যদি জোড় সংখ্যা হইতো, এই যে এ বি সি ডি ই এফ, এখন দেখো জোড় সংখ্যা হয়ে গেছে। ভাই এখন কি তুমি মাঝখানে ভ্যালু পাচ্ছ? এখন তুমি মাঝখানে একটা ভ্যালু পাচ্ছ না, যে বলতে পারবা না যে ও মাঝখানে আছে বা ও মাঝখানে আছে, পাচ্ছ না। এই জন্য আমরা দুইটা জিনিসকেই নিব, এবং দুইটা জিনিসকে নিয়ে যোগ করে ওদেরকে আমি 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে তখন কেন কি অ্যান্সার হয় বলো তো? এই তখন অ্যান্সার হলো সি বাই 2। এই যে মাঝখানের একটা ভ্যালু হবে অ্যান্সার, তাই না? সো এই ভ্যালুটা কত, ওটা আমরা এইভাবে বের করি। কেন? কারণ আমরা না এখানে বলতে পারতেছি না মাঝখানে ভ্যালু ও, বাট এখানে দেখো কত সুন্দর করে বলতে পারতেছো, এখানে দুইটা সংখ্যা আছে, এখানে দুইটা সংখ্যা আছে, তাহলে মাঝখানে ভ্যালু হবে এটা। কত সুন্দর। এই জন্য বিজোড় হলে সবচেয়ে ইজি, জোড় হলে একটু কষ্ট হয়ে যায় জিনিসটা। রিজনটা আশা করি বুঝতে পারছো। ভাই এখন মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে। মৌলিক সংখ্যা বের করতে পারবা না, এই টেস্ট থাকবে তোমাদের। মৌলিক সংখ্যা আমি বের করে দেখাবো না, কারণ মৌলিক সংখ্যা বের করতে অনেকে মিস আউট করবা। অ্যান্সারটা পরবর্তী পেজে লেখা আছে, বাট তোমরা এটা বের করে নিজে ট্রাই করবা। মধ্যকে করাই দিব না তাহলে? হ্যাঁ, মধ্যকে আমি পরবর্তী ম্যাথগুলোতে করাই দিতেছি, ঠিক আছে? আরও মধ্যকে ম্যাথ আছে, আমি ওগুলো আমি ফুল করাই দিব, ঠিক আছে? চলো, যেমন এটা করাই দিতেছি। দেখো, এটার উৎপাত্তের মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, এই পুরো উৎপাত্তের মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। সো ফার্স্ট কাজ কি? এখানে একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস আছে। ফার্স্ট কাজ এটা হলো টাস্ক 1। টাস্ক 1 ফার্স্টে হলো সংখ্যাগুলোকে সাজাবা, সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবা। কী ক্রমে সাজাবা? এইভাবে লিখি, ঊর্ধ্বক্রমে সাজাবে, মাস্ট। দেন হলো মধ্যক নির্ণয় করবা, ঠিক আছে? বুঝতে পারছো এবার? এরপর তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে মধ্যক নির্ণয় করবা, ওকে? জোড় হলে কি হয়, বিজোড় হলে কি হয়। তো দেখো এখানে না কেন সাজানো নাই, তো অনেকে করবে কি জানো? ভাই দেখি তো কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে। তো ভাই বিজোড় সংখ্যা হলে খুবই ইজি বলছেন আপনি আমাকে। তাহলে দেখি তো, এখানে আছে এতগুলা, এখানে আছে এতগুলা, তাহলে দেখেন তো ভাই এটা না মাঝখানে টার্ম হয়, কারণ এই পাশে 3টা সংখ্যা, ওই পাশে 3টা সংখ্যা। কত সুন্দর। অ্যান্সার কত হবে? 9 হবে না? তুমি কি বলছো 9 হবে অ্যান্সার? আহা, এটা ভালোই তো বুঝছো। কি যদি অপশানের মধ্যে 9 অ্যান্সার দিয়ে দিত না তাহলে ভালোই তো, কারণ এখন প্রবলেম হচ্ছে অপশানে 9 নাই। সো অনেকে খটকা খাইয়া পরে ঠিক করে ফেলবা, বাট আমি যদি টিচার হইতাম না, আমি এখানে একটা অপশান 9 রেখে দিতাম, কারণ অনেকে ভুল করবে। তখন বলবে যে আচ্ছা এখন 3টে সংখ্যা, এখন 3টে সংখ্যা, ওকে খুবই ভালো কথা, মাঝখানে কোনটা? 9, ওকে ফাইন, 9 দাগাই দিছি। কিন্তু ভাইয়া মাত্র কি বললাম মাত্র, এই যে এটা স্টার দিয়ে দাও, আগে ঊর্ধ্বক্রমে সাজাবা, না সাজালে ম্যাথ একদম ভুল। তা চলো সাজাই এটাকে। হ্যাঁ, 9 10 11 12 14 15 18, এটাই তো মনে হয়। দেখি তো, 1 2 3 4 5 6 7, 7টা। এখন তুমি হলো বলবা যে মাঝখানের ভ্যালু কোনটা। এখন তুমি আমাকে বল মাঝখানের ভ্যালু কোনটা? এটাই কি মাঝখানের ভ্যালু না? দেখা যায়। এখানে 3টে সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা আছে, মাঝখানের ভ্যালু কত? 12। দেখি তো অ্যান্সারে 12 আছে, এই তো অ্যান্সারে 12 আছে। তো মজার ব্যাপার কী হতো জানো? যদি অ্যান্সার এখানে না দিয়ে এটা 9 দিয়ে দিত, অনেকে তোমরা 9 টাকায় ফেলতা, বুঝছো? যাই হোক, ঠিক আছে, ওকে। মধ্যক মানে কি তাহলে বুঝতে পারছো না? মাঝখানের সংখ্যাটা, ঠিক আছে? আচ্ছা দেখি তো এবার একটু বের করি এটা। চলেন দেখি তো এখানে কয়টা সংখ্যাকে দেখি। যদি জোড় হয় তাহলে এটা করবো, বিজোড় হলে তো করে ফেলছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই যে দেখেন বিজোড় সংখ্যা এসে পড়ছে, জোড় সংখ্যা এসে পড়ছে। জোড় সংখ্যা কয়টা এখানে কত বললাম? 8টা মাত্র সংখ্যা আছে। 8টা সংখ্যা করার আগে কি করতে হবে? আগে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে নাকি না? ইয়েস। খাতার মধ্যে এটা প্লিজ কষ্ট করে লিখে থাকো, তাহলে অনেকে তোমরা ভুল করবে, বুঝছো? এই যে অনেককে আমি খুব রিকোয়েস্ট করতেছি না, কিন্তু যারা লিখবা না একদম শিওর থাকো, অনেকে 50% মিনিমাম এটা মিস আউট করবা। ডিরেক্ট এখান থেকে তুমি বের করে ফেলবা, তোমার মনেই থাকবে না এটা সাজাইতে হয়, ঠিক আছে? আচ্ছা চলো এটাকে একটু ঊর্ধ্বক্রমে সাজাই আগে আমরা। হ্যাঁ, 25 30 আর কি আছে, তারপর কি 45ই তো মনে হচ্ছে, তারপর কি 47 না, তারপর কি 56ই তো মনে হয়, 56, এরপর 59, এরপর কি 60। দেখি তো কয়টা, 1 2 3 4 5 6 7, ও 7টা হয়েছে, আমি মিস করলাম কোনটা আবার। 45 কি লিখছি? 45ও লিখছি, 2 30। আচ্ছা আমি কাটা দিই একটা করে, এটা কাটা, 30 কাটা, 60 কাটা, 50 কই, ও যে 50 মিস আউট করছি, যে 50টা আমি লিখিনি, দাঁড়ো 50টা লিখে দিচ্ছি। কত মাঝখানে আছে? 50। ওকে ফাইন। এইবার হলো আমি কি বের করবো? মধ্যক। তো মধ্যক আমি কি বলছি ভাইয়া যদি বিজোড় সংখ্যা তাহলে তো সমস্যা নেই, বাট প্রবলেম হয়েছে কি ভাইয়া? প্রবলেম হয়েছে যে ভাইয়া এখানে না জোড় সংখ্যা, তাহলে কি হবে? এখন কি তুমি মাঝখানে ভ্যালু বের করতে পারবা? না, পারবা না। দেখো তো এখানে 3টে সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা আছে, মাঝখানে 2টা পড়ে যাচ্ছে। দেখো আবার বলি, এখানে 3টে সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা থাকলে কোনো সমস্যা হতো না। প্রবলেম হয়েছে ভাই এখানে 2টা সংখ্যা পড়ে গেছে, মাঝখানে ভ্যালুটা আমি বের করতে পারতেছি না। বের করতে হলে কি করতে হবে ভাই? আমার এই যে এখানে যে মাঝখানে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা দরকার। তো আমি এই ভ্যালুটা কেমনে বের করবো বলো তো? এই ভ্যালুটা কেমনে বের করবো? এই যে 47 + 50
ডিভাইডেড বাই 2 করে। ক্লিয়ার? বা রিজন বুঝতে পারছো? অনেকে জাস্ট জানো যে হ্যাঁ এটা করতে হয়, কেন করতে হয় এটা আমরা চিন্তাই করি না কখনো। এগুলো যদি চিন্তা করো তো দেখবো ম্যাথ এত মজা লাগবে, বুঝছো? ম্যাথ অনেক মজার একটা জিনিস যদি বুঝে পড়ো আর কি, ঠিক আছে? আচ্ছা, এই জন্যই ম্যাথ পড়াই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বায়োলজি পড়ে দেখলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, বুঝছো? কারণ বায়োলজি আমি নিজেই বুঝতাম না, বায়োলজিতে একদম সব মুখস্থ করা লাগে, কেন আমি জানি না, এটা কেন হবে, এটা এরকমভাবেই হবে। কেমিস্ট্রি আরেক ধরনের সাবজেক্ট, এটা কি, এটা একটা এক্সেপশনাল, এটা কি, এটাও একটা এক্সেপশনাল, এক্সেপশনালের উপর এক্সেপশনাল, সব এক্সেপশনাল হয়ে যেতেছে। মানে এমন একটা অবস্থা, কেমিস্ট্রি ছিল সাবজেক্ট অফ এক্সেপশনাল, ওকে, কোনো রুলস খাটে না। ফিজিক্স তো তাও একটু ভালো, ফিজিক্স আর ম্যাথ তাও চলে ভালো, বাট স্টিল ম্যাথ হলো বস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, এখন অনেকে মারামারি লাগাবে কমেন্ট সেকশানে। আচ্ছা যাই হোক, চলো পরবর্তী দেখি। হ্যাঁ, পরবর্তী কী বলা হয়েছে, মধ্যক নির্ণয় সূত্র বলা হয়েছে। মধ্যক নির্ণয় সূত্র কি পারো না? এগুলো কি মুখস্থ, এগুলো কি তোমাকে আমি কি বুঝে বলতে পারবো? এগুলো মুখস্থ করবো, কারণ পরীক্ষা হলে তোমাকে ডিরেক্ট লিখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমি লিখে দিচ্ছি কোনটা কারেক্ট আনসার, সে জাস্ট তোমার কাজ হবে খাতার মধ্যে লিখে দেখা। দেখি তো, এটা মনে হয় এল প্লাস n/2 প্লাস FC ইন্টু H/FM, ঠিক আছে ভাইয়া? একটু বলে দিই, হ্যাঁ, এই এফসিটা মানে কি? ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? এটা মানে কি? এটা মানে হলো মধ্যক শ্রেণী, যে শ্রেণীটা মধ্যক শ্রেণী আছে সেটার গণসংখ্যা কত। হ্যাঁ, আমরা একটা ম্যাথ করতে যাবো যখন, প্লাস সিকিউতে যখন ম্যাথ করাবো না তখন কিন্তু এগুলো খুব ডিটেলসে দেখাবো। MCQর জন্য এত দরকার নেই আর কি তোমার, ঠিক আছে? বাট সিকিউর জন্য এগুলো মাস্ট দরকার, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীটা করে ফেলি আমরা। নিচে কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণীর প্রয়োজন হয়, বলো? ক্রমযোজিত গণসংখ্যা সারণী, এটা আমি বলছি একদম ক্লাসের শুরুর দিকে, আমি এটা বলছিলাম অ্যান্সারটা, যে ক্রমযোজিত গণসংখ্যা দুটি জিনিসের জন্য লাগে। কে মনোযোগ দিচ্ছে ক্লাসে? এটা লাইভ ক্লাস হলে ভালো হতো, বুঝছো? আমি দেখতাম কে মনোযোগ দিচ্ছে তখন পড়ার সময়। দেখো আমি জানতাম না এখানে কোশ্চেন আছে, আমি তখন পড়ায় ফেলাইছি, বাট পরে দেখো চট্টগ্রাম বোর্ডে আসছে। কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ডে আসছে, খেয়াল করছো? তাহলে তোমার কাজ কি? যেগুলো বলি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনা, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো। দেখি তো কোনটার জন্য, হ্যাঁ এই তো অপশান আছে, কিন্তু ভালো করে খেয়াল করো। গাণিতিক গড় বা এটা কি ব্যবধি হবে, ব্যবধি লিখছে, প্রচুরক মধ্যক, ভালো করে একটু চিন্তা করো। কি বলছিলাম? মধ্যকের জন্য লাগে। আরেকটা কি বলছিলাম? অজীব রেখার জন্য লাগে। দুইটা জিনিসের জন্য কি লাগে? ক্রমযোজিত গণসংখ্যা লাগে, ঠিক আছে? যারা তখন লিখো নাই তারা এখন লিখে রাখো, যে মাত্র কিন্তু কথা বলে ফেলছি আমি, ওকে ঠিক আছে? আচ্ছা একটা মিনিট, আমার ফোন আসছে একটু। ওকে চলো আমরা ব্যাক করি আবার। বলা হয়েছে যে উপাত্তের সংখ্যা n যদি বিজোড় হয়, তুমি আমাকে বলো তো বিজোড় হলে মধ্যক কি বলছিলাম? মনে পড়ে? n+1/2 তম পদ। দেখো কত লেখা আছে, n+1/2 তম পদ। ক্লিয়ার? অনেকে এটা ভুল করে দাগাই দিবে, তুমি তখন জানো। তোমার যদি স্টিল কনফিউশন হয় তুমি একটু সিম্পলভাবে চিন্তা করবে, বুঝছো? যে আচ্ছা n বিজোড় না, আমি একটু 7 ধরলাম 7, সো এখানে একটু 7 বসাও তো এই জায়গাটাতে। তুমি বলো 7/2 কত হয়? 3.5 হয়। 3.5 তম পদ আবার কি জিনিস? সম্ভব এটা? হ্যাঁ, বাট পরেরটাতে বসো 7+1/2, 4 আসে। 4তম পদ, 4র্থ পদ, হ্যাঁ এটা পসিবল, তাই না? এইভাবেও তুমি চিন্তা করতে পারো চাইলে। পরেরটাতে বসো 7+1/3, তারপর দশমিক আসে। তো তুমি আমাকে বলো কখনো পসিবল যে 5.5তম পদ আমাকে বলো কত? এটা সম্ভব। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে আসলে কোনটা হবে কোনটা হবে না। দেখছো, একটু চালাক হলে কিন্তু অত কষ্ট করা লাগে না পড়াশোনায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি একটু পরবর্তীতে চলে যাচ্ছি। এটা দেখি তো, এটা করি চলো। মধ্যক শ্রেণী নির্ণয় করে, যে এখন আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে মধ্যক কেমনে বের করে এগুলো একটু দেখবো। হ্যাঁ দেখেন, মধ্যক কিন্তু নর্মালি বের করা শিখে গেছি আমরা, এবার একটু বড়দের ক্লাসিফিকেশন দেখতেছি। হ্যাঁ দেখেন, মধ্যক শ্রেণী মানে কি ভাইয়া? মধ্যক শ্রেণীর জন্য তোমাকে কী করতে হবে ভাইয়া? তুমি আগে দেখবা যেখানে n এর ভ্যালু কত। n মানে কি বলছিলাম ভাই? গণসংখ্যা যতগুলো আছে না সবগুলো যোগ করে দিবা। গণসংখ্যা কত? 4, 18, 22, 18, ঠিক আছে? তাহলে আমি না সবগুলো যোগ করে দিই। 4, 18, 22, 18, ঠিক আছে? 62 আসে। কত আসে? 62 আসে। আচ্ছা এটাকে ডিভাইডেড বাই করবা 2 করলে কত আসে দেখি তো? 31 আসে। তার মানে কি? তার মানে হলো এই যে এই সংখ্যাটা এততম পদ, আবারও বলি এটা মানে কি? 31তম পদ কোন জায়গাটার মধ্যে অবস্থিত? আবারও বলি এটা কি মিন করতেছে তোমার? এন কি 62 কেমনে লিখলাম ভাইয়া? 62 লিখছি বেসিক্যালি এটা যোগ করছি, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, সবগুলো যোগ করলাম, যোগ করে ডিভাইডেড বাই 2 করছি। ডিভাইডেড বাই 2 কেন করছি? মধ্যক মানে কি? মধ্যক মানে হলো মাঝখানের জিনিসটা, তাই ডিভাইডেড বাই 2 করা লাগবে। বুঝে একটু পড়া, তাহলে বুঝতে পারবা কেন ডিভাইডেড বাই 2 করছি, বুঝছো আশা করি। তাহলে এখানে 31 পেলাম। 31 কী পাইলাম? এটা আমি 31 বেসিক্যালি এখানে পাইলাম হলো, আচ্ছা এখানে এইভাবে লেখা উচিত না, এইভাবে লেখা উচিত না। n = তো আসলে এইভাবে লেখা উচিত না, এইভাবে লেখা উচিত। আর আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, এইভাবে লিখে দিই। দেখো তুমি লিখবা হলো n = কত পাইতাম? 62 পাইছি, তাই না? এরপর লিখবা সুতরাং 61 ডিভাইডেড বাই 62 ডিভাইডেড বাই 2 কত আসে? এটা
কত জানি আসে 31, তাই না? 31, তার মানে কি তুমি চেক করবা যে 31তম পদ কোন শ্রেণী ব্যবধানের মধ্যে পড়তেছে, সরি শ্রেণী ব্যবধান না, কোন তোমার এটা জানি কি বলা হয়, শ্রেণী ব্যাপ্তির মধ্যে পড়তেছে। হ্যাঁ, আবারও বলি, তোমার বেসিক্যালি কাজ কি, এততম পদ কোন শ্রেণী ব্যাপ্তির মধ্যে পড়তেছে, কোন ক্লাসটার মধ্যে পড়তেছে, এটা কেমনে বের করবো? এটা বেসিক্যালি আমরা বের করব হলো ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে। কী দিয়ে বের করবে? ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে। ক্রমযোজিত গণসংখ্যা শিখছো না, যে ক্রমযোজিত গণসংখ্যা কেমনে বের করি? 4 কত হয় এটা 22, কত হয় 44, 44 আর 18তে কত হবে? 62, তাও চেক করি, 62 তো মনে হয়, তাও একটু চেক করে নিই। 62 খুবই অদ্ভুত, ও 62 তো হওয়া উচিত, এখানে তো আমি 62 লিখছি। আচ্ছা যাই হোক, দেখেন এখন তুমি ডিসাইড করতে পারো যে 31তম পদটা কোন ক্লাসে পড়ে, কোন ক্লাসে পড়ে। ঠিক আছে, এটাকে কী বলে জানি, শ্রেণী ব্যাপ্তি তো মনে বলে, শ্রেণী ব্যাপ্তি মনে হয় বলে। ঠিক আছে, টার্মটা ঠিক খেয়াল পড়তেছে না আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখেন খেয়াল করেন, এখানে 4 হয়েছে, এখানে 22 থেমে গেছে। আবার বলি, এখানে এটা মানে কি, এখানে 4 শূন্য থেকে শুরু করে 4 পর্যন্ত, এরপর 4-এর পর থেকে শুরু করে 22 পর্যন্ত। ওকে, এই কয়েকটা পদ এখানে আছে। এরপর 23 থেকে শুরু করে 44 পর্যন্ত। তুমি আমাকে বলো, এই যে 31, এটা কোনটার মধ্যে পড়তেছে? তাহলে এটার মধ্যে পড়তেছে না? তাই কোনটার মধ্যে পড়তেছে? আমার এটার মধ্যে পড়তেছে না? দেখো তো, বুঝতে পারছো? এবার আবারও বলি, কীভাবে হলো, এই পর্যন্ত হলো 4 পর্যন্ত আসছে। ঠিক আছে, এই পর্যন্ত হলো 22 পর্যন্ত আসছে। ঠিক আছে, এই পর্যন্ত হলো 44 পর্যন্ত আসছে, আর এই পর্যন্ত 62 পর্যন্ত আসছে। তো তোমার কাজ কি? তোমার কাজ হলো 31 কোথার মধ্যে পড়ে সেটা বের করা। তুমি বলছো 4, ওকে 22 এখনও আসে নাই, এই 44, এই তার মানে এই জায়গাটার মধ্যে তোমার এই পথটা আছে। ঠিক আছে, এই তোমার পথটা তোমার এই জায়গাটার মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমার মধ্যক শ্রেণী কোনটা হবে? 51 থেকে 60, 51 থেকে 60 কই আমার? এই যে 51 থেকে 60। রিজনটা বুঝতে পারছো সবাই? ক্লিয়ার আশা করি। হ্যাঁ, সবাই আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে চলো এখন আমি এটা করি, মধ্যক শ্রেণী উচ্চসীমা করতো। আগে কাজ কি তোমার? মধ্যক শ্রেণীটা বের করে। দেখো আমি একজন আরেকটা ম্যাথও করাচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো মধ্যক শ্রেণীটা আমি কেমনে বের করছি। যার আগের ম্যাথটা বুঝো না, এটা একটু ভালো করে মনোযোগ দাও। তোমার ফার্স্ট কাজ কি ভাইয়া? গণসংখ্যাগুলো যোগ করা। 8, 15, 12, 8, 7, 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলো সবগুলো যোগ করবো। 8, 15 প্লাস 12 প্লাস 8 প্লাস 7, তাহলে n ইকুয়ালটা জানো কত আসে? n ইকুয়ালটা আসলে 50। ক্লিয়ার? এবার n/2 করো, কত আসে? 50 ডিভাইডেড বাই 2, কত আসে? 25তম পদ। কত আসে? 25তম পদ। 25তম পদ। তাহলে আমাকে বলো এখন তোমার কাজ কি? তোমার কাজ হলো এখন ভাই 25তম পদ কোন শ্রেণীব্যক্তির মধ্যে পড়তেছে তুমি একটু বের করতে হবে। কি বের করবো বলো তো? যে ভাই এখানে আমি ক্রমযোজিত গণসংখ্যাটা বের করি, তাহলে কিন্তু আমার কাজ শেষ। এখন ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা বের করতে পারি না? পারি তো, তাই না? চলো বের করে ফেলি তাহলে আমরা। চলো এখানে আমি নিচে লিখে দিতেছি। হ্যাঁ, দেখো 8, তাহলে 8 প্লাস 15তে কত হয়? 23 হয় মনে হয়, তাও একটু চেক করে দেখি। 23 হয়, হ্যাঁ। 23 প্লাস 12তে কত হয়? 35 হয়। কিছু ক্যালকুলেশন মুখে মুখে ট্রাই করবো, ঠিক আছে? কত জানি বললাম? 35 হয়। 35 প্লাস 8-এ কত হয়? চিন্তা করে দেখো তো। 43 হওয়া উচিত, তাও আমি একটু চেক করে দেখতেছি, কারণ আমি ভুল করলে সমস্যা আছে। ঠিক আছে, 43 হয়। 43 প্লাস 7-এ কত হয়? 50 হয়। ঠিক আছে, এবার চলো দেখি। ওকে, এটা কি ক্রমযোজিত গণসংখ্যা বের করলাম। এখন আমি বের করবো যে আচ্ছা ভাইয়া এই যে 50 দেখা যায়, হ্যাঁ 25তম পদ কোনটার মধ্যে পড়ে দেখি তো। এই পর্যন্ত হলো 8, এই পর্যন্ত 23, এরপর এই পর্যন্ত 35, তার মানে কি এই জায়গাটাতেই হওয়া উচিত না? 23-এর পরেই তো তোমার 25 পড়বে, তোমার দরকার কি 25তম পদটা। তাহলে 23-এর পরেই তোমার 25টা পড়বে, তাহলে কোন জায়গাটার মধ্যে তুমি পাবা? মধ্যকটা এই জায়গাটার মধ্যে মধ্যক পাবা। তাহলে মধ্যক বের করে ফেলছো, মধ্যক শ্রেণীটা বের করে ফেলছো, মধ্যক শ্রেণী বের করছো, কিন্তু তোমাকে উচ্চসীমা বের করতে বলা হয়েছে। কী বের করতে বলা হয়েছে? উচ্চসীমা। উচ্চসীমা মানে কি? উচ্চসীমা হলো এইটা। ওকে, ডান দিকে যেটা থাকে। তাহলে কত হবে অ্যান্সার? 50। শেষ। দেখা যায় মোটামুটি কত হবে অ্যান্সার? 50। কত হবে অ্যান্সার? 50। ঠিক আছে, পরবর্তী চলে যাচ্ছি আমরা। ওকে, তো এরপর আমরা কোনটা করতে পারি? এইটা করি, চলো। দেখো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ভাই মধ্যক নির্ণয়ের জন্যে, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে f = কত। তো আবার বলি, মধ্যক নির্ণয় করতে বলা হলেই তোমার কাছে মধ্যক শ্রেণী বের করা, কারণ মধ্যক শ্রেণী না বের করে কিচ্ছু করতে পারবে না। তো তোমার স্টেপ 1 কি? মধ্যক শ্রেণী বের করা। তো মধ্যক শ্রেণী বের করার জন্য আমার কী করতে হয়? n = কত সেটা বের করতে হবে। ভাই n কোনটা? ভাই n মানে হলো কি? এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, কত আসে? 40। 40ই তো মনে হয়, দেখি তো 40ই আসে। চমৎকার। ওকে, র্যান্ডম গেস করলাম। আচ্ছা, এরপর কাজ কি বলো তো? n/2, n/2 মানে কি? 20তম পদ বলবো। ঠিক আছে, 40 ভাগ 2 করলে কত হয়? 20 পাই না? তাহলে দেখো 20তম পদ যেখানে অবস্থিত সেটাই তোমার হবে মধ্যক শ্রেণী। তোমার কাজ কি ছিল? মধ্যক শ্রেণী বের করা। তো তার মানে কি করব? ক্রমযোজিত গণসংখ্যা, তাই না? কত? 9, 19, কত 32, কত 40। তো তুমি আমাকে বলো, একটু তাকাও, আমি বলবো না এটার অ্যান্সার। এটা মধ্যক শ্রেণীটা কত আসে? বলছি 20তম পদ। চিন্তা করো, এখানে 9 পর্যন্ত, 19 পর্যন্ত,
19-এর পরেই কিন্তু 20 পাবা। তাহলে কোনটা হওয়া উচিত মধ্যক শ্রেণীটা? এইটা হওয়া উচিত আমার মধ্যক শ্রেণীটা। বুঝতে পারছি এবার? তাহলে দেখো মধ্যক শ্রেণী বের করা শেষ। তাহলে আমি এটা সুন্দর করে লিখি, হ্যাঁ, যে আমার 3 নাম্বার হলো মধ্যক শ্রেণী বের করা শেষ। আমার ক্ষেত্রে মধ্যক শ্রেণী আসছে কত? মধ্যক শ্রেণী আসছে হলো 41 থেকে 50। এখন দুইটা তোমার কোশ্চেন হয়, একটা হলো এফসি, একটা হলো এফএম। আমি দুইটাই বলে দিচ্ছি, একটা হলো এফসি, একটা হলো এফএম। এফএম কি? এফএমটা আগে বলি। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত বলো তো? 13 না? দেখো গণসংখ্যা দেওয়া আছে, এই যে গণসংখ্যা, এই যে গণসংখ্যা দেওয়া আছে। মধ্যক শ্রেণী হলো এইটা, তুমি মাত্র বলছো যে গোল্লা করে রাখছি, কত? 13 না? ঠিক আছে। আর এফসি জানো? এফসি হলো এই যে মধ্যক শ্রেণীটা বের করছো না, এটা মধ্যক শ্রেণী না? এটার আগে যে শ্রেণীটা আছে তার কত, তার এফসি কত? আবার বলি, এই যে দেখো তো এখানে কী দেওয়া আছে ভাই, এখানে দেওয়া আছে হলো মধ্যক শ্রেণীটা, হ্যাঁ এটা হলো মধ্যক শ্রেণীটা। এফসি মানে কি? তার আগের যেটা আছে তার এফসি কত, তার ক্রমযোজিত গণসংখ্যা কত। তাহলে আমাকে বলতো ক্রমযোজিত গণসংখ্যা কত? 19 আসে। কত আসে? 19 আসে। তাহলে এখানে কত আছে? 19 আসে। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? এফসি এফএম দুইটাই বলে দিছি, তাহলে তোমার আর কোনো ঝামেলাই হবে না। ওকে, কারণ পরীক্ষা তোমার এফএম আসতেই পারে, তাই না? ওকে, এবার তোমরা এটা এসডাব্লিউ করবা। দেখো আমি না অনেকগুলো করে দিলাম না, দেখেন এটা হলো তোমরা এসডাব্লিউ করবা। এটা হলো তোমরা এবার বের করবা। দেখো এফএম বের করতে বলা হয়েছে। আচ্ছা বলি, এটা কি সেম ম্যাথ? একটু আগে যেটা করলাম এটা কি সেম? না, এটা একটু সেম না, একটু ডিফারেন্ট, খালি সংখ্যাগুলো ডিফাইন করে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, খালি সংখ্যাগুলো ডিফাইন করে দেওয়া, সমস্যা নেই, তুমি ট্রাই করবা। ট্রাই করার পরে পরবর্তী পেজে কি অ্যান্সার দেওয়া আছে? হ্যাঁ, পরবর্তী পেজে অ্যান্সার দেওয়া আছে, করার পরে তুমি অ্যান্সার মিলাতে পারবা, ঠিক আছে? আচ্ছা আমি অ্যান্সার বলবো না এখন, করবা দেন তোমরা অ্যান্সার বের করবা, ঠিক আছে? আচ্ছা আমরা পরবর্তী চলে যাচ্ছি আমরা মধ্যক। এখানে এই যে দেখো প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয়। দেখো ওকে, সো দেখো আমরা কিন্তু এফসি এফএম সব কিছু বের করা শিখে গেছি, তাই না? তাহলে এখন আমরা মধ্যক বের করা শুরু করি। ওকে, মধ্যকের ফর্মুলাটাকে লিখে দিচ্ছি। মধ্যকের ফর্মুলা লিখে দিচ্ছি, ইকুয়াল দি এল প্লাস এন আমার জায়গা হচ্ছে না, দাঁড়াও আমি একটু বাম পাশে লিখি। এখানে লিখতে গেলে আসলে তোমরা থেকে দেখা যাবে, আসলে মনে হয় না দেখা যাবে। আমি বাম পাশে লিখি, বাম পাশে লিখলে মনে হয় তোমরা দেখতে পারবে ভালো। আমি এইখানে লিখি, এইখানে লিখলে মোটামুটি ভালো বোঝা যাবে। এল প্লাস কী জানি বলবো, n/2 মাইনাস এফসি মানে কি আমরা জানি অলরেডি, এইচ ডিভাইডেড বাই এফএম। এফএম মানে আমরা জানি, দেখা যায়, দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো তোমার কাজ কি? আমি কিন্তু এখন সংক্ষেপে করব। এখন আমি আর দেখাবো না মধ্য শ্রেণী কেমনে বের করছি। ওয়েট, ও ভালো কথা, এটা একটু ডিফারেন্ট ম্যাথ আসছে, খুবই ভালো জিনিস আসছে। দেখো তো এটাই না, আগের ম্যাথের মতো না। যাক ভালোই হয়েছে, ভালো একটা ম্যাথ আমরা করতে গেছি। তোমাদের এই ম্যাথে কনফিউশন লাগতে পারে। দেখো তো আমি কেন বলছি এটা ভালো ম্যাথ, বলো তো একটু চিন্তা করো। এগুলো থেকে এগুলো লাগবে, মাত্র যে ফর্মুলাটা লিখলাম এটা কখন লাগতো? দেখো আমি তো ভাবছিলাম তোমাদের কঠিন ম্যাথ করাচ্ছি। দেখো আমি যে ফর্মুলাটা লিখছিলাম না, এটা এটার জন্য লাগে, রাইট? যদি রেঞ্জ আকারে দেওয়া থাকে জিনিসগুলো, হ্যাঁ শ্রেণী ব্যবধান টাইপের দেওয়া থাকে জিনিসগুলো, তখন তোমার কি ফর্মুলাটা হবে? এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ ডিভাইডেড বাই এফএম। বাট আমার এই ম্যাথে তো ভাইয়া কোনো রেঞ্জ আকারে দেয়ই নাই, কই গেল এটা? না হ্যাঁ, এটা তো আমার রেঞ্জ আকারে দেয়ই নেই, তাহলে এখানে কি দরকার আছে? এখানে লিটারেলি দরকারই নেই। এটা খুব ইজি ম্যাথ, এটা খুব ইজি ম্যাথ। জানো কী করবা? তোমার কাজ কি জানো? ফার্স্ট ক্লাস গণসংখ্যাগুলো বের করা, এবার মধ্যক বের করলেই কাজ শেষ। নর্মালি যেভাবে নর্মালি আমরা বের করতাম না, মনে পড়ে? নর্মালি যেমনি বের করতাম অমনে করলেই হবে। দেখো গণসংখ্যা বের করি, 5 + 8 + 7 + 6 + 3 কত আসে দেখি তো? 29 আসে। আচ্ছা 29 আসে, তাহলে আমি একটু লিখি। হ্যাঁ, স্টেপ নাম্বার 1, ফার্স্ট কাজ হলো n বের করে। n কত? 29, ঠিক আছে। 2 নাম্বার কি ভাইয়া? সবসময় তো করি, কী কাজ করি বলো তো? n/2 করি না? আচ্ছা এখন তুমি বলতে ভাই n/2 করলে তো আমার এখানে আসলে এসে পড়বে, কী বলে এটাকে, ভগ্নাংশ আকারে এসে পড়বে। তাহলে কি আমি n/2 করবো না n+1 ডিভাইডেড বাই 2 করবো? হ্যাঁ একদম তুমি ঠিক বলছো, তুমি n+1 ডিভাইডেড বাই 2 করবা। কেন ভাইয়া মনে পড়ে? যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা কী করতে বলছি? n+1 ডিভাইডেড বাই 2 করতে বলছি না? ঠিক আছে। আচ্ছা তাহলে কত আসে দেখো তো? 29 + 1 ডিভাইডেড বাই 2 কত আসে? এটা 15 আসে না? দেখো 15তম পদ। তা তোমার এখন বের করতে হবে কি জানো? 15তম পদ কোনটা? তুমি আমাকে বলো, আমি এগুলো কীভাবে শিখেছি? 15তম পদ বের করতে বললে কীভাবে শিখেছি? এটা কেমনে বের করি আমরা? ক্রমযোজিত গণসংখ্যা। কীভাবে বের করি? ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো ক্রমযোজিত গণসংখ্যা 5 13 কত হয় এটা?
5 13 20 আসে মনে, দেখো তো এখানে পেয়ে গেছি কিন্তু আমরা। দেখো এই পর্যন্ত হলো 5, ঠিক আছে, 13, এরপরে কি 15 আসার কথা, তোমার কিন্তু 15টাই দরকার। দেখো তো 15তম পদ তাহলে কোনটা হবে, কোথায় পাচ্ছি 15তম পদ পাচ্ছি ভাই এইখানে। তাহলে আমার কত হবে মধ্যক, ভাই মধ্যক আমার এটা হবে। আগে দেখো মধ্যক শ্রেণী বলতাম, হ্যাঁ, কারণ এখানে লোয়ার আর আপার থাকতো, কিন্তু এখানে তো লোয়ার আপার কিছু নাই, এখানে তো ডিরেক্ট ভ্যালুটাই দেওয়া আছে। তো ডিরেক্ট যদি ভ্যালু দেওয়াই থাকে তাহলে তো ডিরেক্ট অ্যান্সার তুমি বসেই ফেলতে পারতেছো। বুঝতে পারছো কথাটা আমার? দেখো কত আসবে অ্যান্সার, 130 হবে। আবারও বলি এই টাইপের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দুই ধরনের ম্যাথ খুব ইজিলি করো। একটা হলো এই যেভাবে লিখা আছে 2 3 5 কমা আকারে দেওয়া থাকে, কমা আকারে দেওয়া থাকলে তোমরা খুব ইজিলি পারো। আর একটা হলো কি এরকম রেঞ্জ আকারে দেওয়া থাকলে 20 থেকে 25 25 থেকে 30 এরকম দেওয়া থাকলে তোমরা খুব ইজিলি পারো। কিন্তু প্রবলেম হয় কথা জানো তোমাদের, যখন এরকমভাবে দিয়ে দেয় তখন আর ইয়ে করতে পারো না, ঠিক আছে? সো এটা খেয়াল রাখবা, ঠিক আছে? আবারও বলি কীভাবে বের করছি। ফার্স্ট কাজ কি, এন বের করছি। এন কত, এন হলো 29 আসে। তো দেখলাম যে বিজোড় সংখ্যা, তো আমি n + 1 / 2 করছি। 29 + 1 / 2 করলে 15তম পদ পাচ্ছি। 15তম পদ কোনটা ভাইয়া একটু বলো তো? এটা কীভাবে বের করবো, সমযোজিত গণসংখ্যা বের করবো। ওকে, যেমন এখানে 5 পর্যন্ত, এখানে 13 পর্যন্ত, তাহলে 14 15 এখানেই আসে নিশ্চয়ই, 14 15তম পদ এখানেই আসে নিশ্চয়ই। তাহলে এটাই হবে আমার অ্যান্সার। ভাই এখানে তো একটাই অ্যান্সার দেওয়া, 130। আগেরগুলোতে দেওয়া থাকতো কি, আগেরগুলো দেওয়া থাকতো 25 থেকে 50 এই জায়গায়। তুমি তো জানো না কোনটা অ্যান্সার, জানো? তখন এই জন্য আরেকটা ফর্মুলা ইউজ করে আমরা বের করতাম, L+ দিয়ে, L + n/2 - fc × h/fm। এখানে তো একটাই অ্যান্সার দেওয়া, তাহলে কোনো সমস্যা আছে এখানে? বুঝতে পারছো কথাটা আমার, রিজনটা বুঝতে পারছো? এটা কিন্তু স্টার্ট দিয়ে রাখবা। ভালো ম্যাথ, খুবই ভালো ম্যাথ। যাক, ভালো হইলো, একটা ভালো ম্যাথ করে ফেললাম। এটা তোমাদের কেসটা দিব। এবার এটারও তোমরা করবা। দেখো একটা করাই দিতেছি, একটা টাইপের SW দিয়ে দিতেছি। তাহলে তোমার প্র্যাকটিস করতে যখন যাবা তখন তোমার জিনিসগুলো ঝালাই হয়ে যাবে, ঠিক আছে? ঝালাই হয়ে যাবে। চলো ওকে, এবার আমরা প্রচুরকে চলে যাই। এবার আমরা কই চলে যাব, প্রচুরক, আমাদের লাস্ট টপিক। প্রচুরক মানে কি, যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটাই তো আমাদের প্রচুরক। প্রচুরক মানে কি, যেই সংখ্যাটা আমাদের সবচেয়ে বেশি বার আছে। তুমি আমাকে বলো এখানে সবচেয়ে সংখ্যা বেশি কোনটা আছে, 7, দেখো 2 বার আছে, তাহলে প্রচুরক কোনটা, 7। এখন অনেকের কোশ্চেন আছে একটা, যে ভাইয়া যদি সবগুলো সংখ্যা একবার করে থাকে, ধরো 1 2 3 4 5, ভাই এখানে প্রচুরক কত? এটা অনেকের কমন একটা কোশ্চেন। তুমি এখানে বলবা যে কোনো প্রচুরক নাই, নো মোড। মোড হলো ইংরেজিতে বলা হয়, বাংলায় বলবা যে প্রচুরক নাই, ঠিক আছে? ক্লিয়ার? এই কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম, কারণ এটা অনেকের কনফিউশন থাকে। তোমাদের থাকতে আমার এই জিনিসটা কনফিউশন থাকতো, স্যারদের কাছে ধরে দিতাম, স্যার এখানে কি আমি কী বলবো, সবগুলা ক্যান্সার বলবো নাকি অ্যান্সার বলবো না, ঠিক আছে? সো আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আচ্ছা চলো পরবর্তী টাইপে চলে যাচ্ছি আমরা। এই যে এটা করি, কী বলা হয়েছে দেখি তো, উপাত্তগুলোর প্রচুরক কত বলো তো? প্রচুরক বের করতে পারবা না, তোমার বেসিক্যালি কাজ হলো এখানে বের করা কোন সংখ্যাটা কতবার আছে। সো তুমি জানো প্রত্যেকটা সংখ্যা কতবার আছে এটা না চেক করে তুমি অপশান টেস্ট করবা, তুমি দেখবা 10 কতবার আছে, 11 কতবার আছে, 12 কতবার আছে, বাস, আর কিচ্ছু চেক করার দরকার নেই। এটা একটা চালাকি। অনেকে করো কি সবগুলো 14 কয়বার আছে, 8 কয়বার আছে, 9 কয়বার আছে, 6 কয়বার আছে, এগুলো দরকার আছে তোমার? অপশানে আসেই মাত্র 10 11 12। তো এই তিনটার জন্য চেক করে নিতে হয়, তাই না? চলো একটু চেক করি তো 10 কয়টা আছে। 10 কয়টা আছে, একটা 2টা আছে। 10 আছে হলো 2টা, ঠিক আছে? আচ্ছা 11 কয়টা আছে, 11 আছে হলো একটা 2টা, 11 আছে 2টা, ওয়াও। 12 আছে কয়টা, 12 মানে একটা আছে। তাহলে দেখো তো, তাহলে আমাকে বলো তো কোনটা অ্যান্সার আসে। ভাইয়া এটাও 2টা আছে, এটাতেও 2টা আছে, তাহলে অবশ্যই 2টাই অ্যান্সার হবে। যে এটা নিয়েও তোমাদের কনফিউশন, 2টি কি অ্যান্সার দেওয়া উচিত? ইয়াস, 2টাই অ্যান্সার দিবা। ওকে, 2টা যদি সেম টাইম রিপিট করে তাহলে 2টাই অ্যান্সার হবে। 3টা যদি হয় তাহলে 3টাই অ্যান্সার হবে তোমার, ঠিক আছে? এমন হতে পারে না যে ভাই এখানে আরেকটা সংখ্যা আছে, সেটা ধরলাম 50, এটাও না 2বার আছে, তাহলে তখন অ্যান্সার কত হতো, 10 হইতো, 11 হইতো এবং 50, এটাও অ্যান্সার হইতো। ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো এই কথাটা। ওকে, এগুলো এজ কেস, বুঝছো? এগুলো অনেকে ভুল করে ফেলো, কিন্তু এগুলো সবচেয়ে ইজি জিনিস। হ্যাঁ, ওকে, এই কনফিউশনগুলো যাতে তোমাদের পরীক্ষার সময় ফেস না করা লাগে, এই জন্য যত রকমের এজ কেস হতে পারে সব এখানে দেখা যাইতেছে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো আশা করি। চলেন দেখি নিজের কোনটি সঠিক। ও, এটা তো ফর্মুলা, এটা কি বলা লাগবে, L + f1 / f2 × h প্লাস, এটা না, এটাই দেখেন লাস্টেরটা, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। পরবর্তী চলে যাচ্ছি আমরা। এটা করি, দেখি তো কী বলা হয়েছে এখানে। হ্যাঁ, দেখি তো কী বলা হয়েছে, নিচের কোনটি নিম্নে ধাপ বিচ্যুতি প্রয়োজন। এই ধাপ বিচ্যুতি কোনটার জন্য লাগে, মনে পড়ে? ধাপ বিচ্যুতি মনে পড়ে? ধাপ বিচ্যুতি কোনটা ছিল মনে পড়ে? ধাপ বিচ্যুতি ছিল কিন্তু ইউ কোনটা ইউজ করি, কই গড়, কই এই যে গড়ের ম্যাথে কিন্তু আমরা ইউজ করি। কোথায় ইউজ করি ভাই? এই যে ফর্মুলা ছিল x বার = a প্লাস এই যে f(i) / n × h। মনে পড়ে তোমাদের ফর্মুলাটা? এটা কিন্তু ফর্মুলা ছিল তোমাদের। একটু ডান দিকে নিই, ঠিক আছে? ক্লিয়ার? পরবর্তী চলে যাচ্ছি। এটা
প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণী আগে বের করতে হবে, তোমার কাজ কি ফার্স্টে প্রচুরক শ্রেণী বের করো। তুমি আমাকে বলো প্রচুরক শ্রেণী মানে কি ভাইয়া, যেটা সবচেয়ে বেশি বার আসে, প্রচুরক মানেই তো এটা। তুমি আমাকে বলো কোন জিনিসটা সবচেয়ে, কোন জায়গায় সবচেয়ে বেশি জিনিসপাতি আছে। দেখো এই জায়গার মধ্যে 8টা জিনিস আছে, এই জায়গার মধ্যে 13টা জিনিস আছে, এই জায়গার মধ্যে 3টা জিনিস আছে, এই জায়গার মধ্যে 6টা জিনিস আছে। তুমি আমাকে বলো সবচেয়ে বেশি কোথার মধ্যে আছে, এইটার মধ্যে সবচেয়ে বেশি জিনিসপাতি আছে না? তাহলে কি এটাই কি আমার মধ্যক শ্রেণী না? মধ্যক শ্রেণী বের করা শেষ, ডান। মধ্যমান বের করতে বলেছে। মধ্যমান মানে কি? মধ্যমান মানে হলো আপার মাইনাস প্লাস লোয়ার ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 কত আসে? 12.5 তো আসা উচিত, তাও একটু চেক করে দেখি। 11 + 14 ডিভাইডেড বাই 2, 12.5। ঠিক আছে, পারফেক্ট মিলছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা চলো পরবর্তী চলে যাচ্ছি আমরা একটা। এটা করি চলো। এই তো ছোটোতের F1 মানে কি, ছোটোতের F2 মানে কি, এই জিনিসগুলো বোঝা খুবই 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 দরকার। হ্যাঁ, তাহলে না তুমি বের করতে পারবে আসলে মধ্যকের পুরো মানটা। আমরা এই ম্যাথটাতে মধ্যকের মানটা বের করে ফেলবো, বুঝছো? তাহলে একবারই পুরো ম্যাথ হয়ে গেল। ওকে, ফার্স্ট অফ অল ফার্স্ট কাজ কি তোমার বলো তো? ভাইয়া ফার্স্ট ক্লাস হলো মধ্যক শ্রেণী বের করা। মধ্যক শ্রেণী কোনটা, কোনটার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা আছে। তুমি ওকে বলো সিম্পল, এটার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা না? এই দেখা যায় না, দাঁড়াও, এটার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা না? তাহলে কোনটা মধ্যক শ্রেণী? এটা হলো আমার মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী বের করা শেষ। এখন নেক্সট কাজ কি ভাইয়া, যদি আমাকে এটা সাপোজ মধ্যক বের করতে বললো, সাপোজ বের করতে বললো,
তখন তুমি কী করবা, ফর্মুলাটা বলো, এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ, সরি ইন্টু এইচ, রাইট? ক্লিয়ার? ঠিক আছে। এল মানে কি, এই শ্রেণীর নিম্ন সীমা কত, 71, কত 71 লিখে দিলাম, ডান। আচ্ছা এইচ কি, এইচ নিয়ে পরে কথা বলতেছি, আবার F1 আর F2 নিয়ে কথা বলি। F1 মানে হলো এই যে দেখেন এইটা আর এটা আগেরটার সাথে বিয়োগ করলে যেটা পাই, তাহলে আবারও দেখো 20 এখানে আছে, আগেরটা কত 8, এটাই হলো তোমার F1, কত আছে, অ্যান্সার হবে 12। তাহলে ভাই F2 কি, F2 সিম্পল, পরেরটা হবে, যদি এটা আগেরটা হয় তাহলে এটা কত হবে, পরেরটা হবে না, তাহলে বলো এটা F2 তাহলে কী হবে, 20 মাইনাস 7 কত হয়, 13 হয়, শেষ, এটা হলো F2। তাহলে দেখো F1 বের করছো, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যায়, একটু ভালো করে দেখি, হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে। তাহলে F1 বের করে ফেলছো তুমি, F2 বের করে ফেলছো তুমি, তাহলে তুমি বসায় ফেলতে পারো না, খালি বলতে পারো ভাই এইচ মানে কি, ভাইয়া এইচ মানে হলো বেসিক্যালি এভাবে বের করবো। দেখো তোমাদের এটা নিয়ে অনেক কনফিউশন, অনেক কিছু হয়। এইচ সবসময় বের করবো জানো কেমনে, এই সবসময় বের করবো বলো, প্রত্যেকটা শ্রেণীর এই যে পাশাপাশি যে দুটো শ্রেণী আছে এই দুইটার নিম্ন সীমার বিয়োগফল দেখবা, অথবা দুইটারই উচ্চ সীমার বিয়োগফল দেখবা, এটা যেটা ইচ্ছা, তুমি নিম্ন সীমার বিয়োগফলও দেখতে পারো, উচ্চ সীমার বিয়োগফলও দেখতে পারো। অনেকে যেন করো কি, অনেকে কী করে আমি সেটা বলে দিচ্ছি, অনেকে যেন করবা কি, এই জায়গায় ভুলটা কই করো, অনেকে ভুল করবা হলো এই জায়গাটাতে, তোমরা করবা কি, এই যে এবারে বিয়োগ করবা, 65 মাইনাস 1 ইকুয়াল টু 4 আসে, তার মানে এইচ কত ভাইয়া 4, ও মাই গড আমার কাছে এইচ, কিন্তু ভাইয়া না, এই যে এখানে তোমরা ভুলটা করে বসে থাকো। এটা কত হবে জানো, তুমি বিয়োগ করার কথা জানো, এটা আর এটা বিয়োগ করো, বুঝতে পারছো কোন দুইটা বিয়োগ করতে বলছো, অথবা তুমি এটা করতে পারো যে ভাই আমি এটা আর এটা বিয়োগ করবো, দুটো উচ্চ সীমা বিয়োগ করবো, হ্যাঁ তুমি এটাও করতে পারো, বিয়োগ করলে কত আসে, 5 আসে। চলো নিম্ন সীমা দিয়ে একটু চেক করি, কত বিয়োগ করলে কত আসে, 66 মাইনাস 61 কত আসে, 5 আসে। তাহলে আমার এইচের ভ্যালু কত, এইচের ভ্যালু আমার 5, এবার বুঝতে পারছো? তাহলে দেখো আমি লিখে দিচ্ছি, F1 কত আছে, F1 হলো 12, F1 কত আছে 12 ডিভাইডেড বাই 12 প্লাস 13, আচ্ছা দাঁড়া সবুজ কালি দিয়ে লিখি, ঠিক আছে, একটু বাম দিকে নেওয়া উচিত, একটা মিনিট দাঁড়াও, একটু বাম দিকে নিয়ে নিই এটাকে, হ্যাঁ ঠিক আছে। এবার লিখি উপরে F1 কত 12, এটা কত 12 প্লাস 13, আর F কত, কই জানি বললাম F, সরি F না তো H, সরি H, আমি নিজে H বলে আবার F বলি, আচ্ছা যাই হোক, দেখো H কত মাত্র বের করছি 5, এইবার তুমি ক্যালকুলেশন করে অ্যান্সার বলতে পারবে না, চলো দেখি তো, 71 প্লাস 12 ডিভাইডেড বাই 12 প্লাস 13 ইন্টু 5, 73.4, ওয়েট বাট ও সরি আমাকে তো আসলে এখানে F1 প্লাস F2 বের করতে বলছে, আমি তো ভয় পেয়ে গেছি। আচ্ছা যাই হোক, আমার তো দরকার F1 প্লাস F2 এই ম্যাথের জন্য, তাই না? তাহলে F1 প্লাস F2 কোনটা হবে, এইটা হলো F1, এইটা হলো F2, যোগ করলে কত হয় ভাইয়া 25 পাই, কত পাই 25, ওকে। তাহলে F1 কি ভাইয়া, যে মধ্যক শ্রেণীটা পাইলা এটার একটা গণসংখ্যা আছে না, সেটার সাথে বিয়োগ করবো আগেরটা, তাহলে F1, আর এটার সাথে তুমি পরেরটা বিয়োগ করো, তাহলে F2, সিম্পল, ঠিক আছে। দেখেন তো বুঝতে পারছেন কিনা আপনারা, ওকে। সো আমি আবারও বলি, এই জায়গায় সবচেয়ে ভুল জানো কোন জায়গাটা করবা, তোমরা ভুল করবা এই জায়গাটাতে, এইচ বের করাটা নিয়ে ভুলটা করবা। সো এই জন্য আমি আবার ওটা লাল কালি দিয়ে মার্ক করি, যাতে তোমরা আর ভুল না করো, এটা অনেকেই ভুল করে বুঝছো, এই বয়সে এই কনফিউশনগুলো থাকে, খুবই স্বাভাবিক, এই জন্য ভালো করে বলে দিচ্ছি যাতে তুমি ভুলটা না করো, ঠিক আছে। তাও যদি ভুল করো তাইলে তো আসলে কিছু বলার নেই, ঠিক আছে। আচ্ছা চলেন এবার আমরা একটা কাজ করি, সেটা হলো দেখি তো, প্রচুরক তো আমাদের বের করা শেষ, রাইট, প্রচুরক বের করা শেষ, এইটা করি, চলো এখানে একটা ম্যাথ দেখলাম তো, এটা করি, চলো। এখানে কি বলা হয়েছে ভাইয়া, এখানে বলা হয়েছে এই জিনিসগুলো দেওয়া আছে, ওকে, প্রচুরক বের করতে বলা হয়েছে। প্রচুরক কেমনে বের করবো বলো তো, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ, বাস। বের করতে পারবা না এখন বলো, পারবা না? F1 F2 সব কিছুর ভ্যালু দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। তোমাদেরকে এখন আমি একটা প্রচুরক থেকে SW দিব, এখন আমার কাজ হলো তোমাকে একটা প্রচুরক থেকে SW দেওয়া, এইটা হলো তোমাদেরকে আমি SW দিছি। প্রচুরকের একটা ম্যাথ আমি ফুল করাই দিছি না, এটা তুমি করবা, পরবর্তী পেজে অ্যান্সারটাও দাগায় দেওয়া আছে, করার পরে মিলাবা তোমার অ্যান্সারটা মিলছে কিনা, যাদের মিলছে কমেন্ট বক্সে আমাকে জানাবা মিলছে কিনা তোমাদের, ঠিক আছে, জানাবা কিন্তু ভুলে যেও না, বলবো ভাইয়া মিলছে, ওকে। মাঝে মাঝে পজিটিভ কথা বলতে হয়, তাহলে দেখবা তোমার কাছে মনে হবে যে হ্যাঁ আমি পারি, কনফিডেন্স বাড়বে তোমার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলেন কয়েকটা লাস্টে আমরা দেখি, ওকে। এখানে দেখো সকল বোর্ডে আসছে এটা 2018-তে, কত ইজি MCQ তাই না, বলো মধ্যকের ফর্মুলা তুমি জানো তাই না, এটা হবে তাই না। প্রচুরক দেখি তো, ঠিক আছে, গাণিতিক গড় কি ঠিক আছে, এই দেখেন এটা কি গাণিতিক গড়ের ফর্মুলা,
n+1/2, এটা গাণিতিক গড়ের ফর্মুলা, তো এটা তো হবে না। তাহলে কোনটা অ্যান্সার কারেক্ট? এটা। ঠিক আছে, গাণিতিক গড়ের ফর্মুলা তো ভুলে যাও না, তাই না? গাণিতিক ফর্মুলা গড় কী ছিল? সবগুলো সংখ্যা, যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করবা, ডিভাইডেড বাই কয়টা সংখ্যা, তাই না? এটাই কিন্তু আমাদের ছিল। ওকে, তাহলে আমাদের লাস্ট এমসিকিউ, এটা আমাদের লাস্ট এমসিকিউ। দেখো, ওয়াও, এটা কিন্তু অলরেডি বলছি। এই যে দেখেন, আমি এটা বলবো না অ্যান্সার, কারণ এটা আমি অলরেডি 2বার অ্যান্সার বলে ফেলছি এটা। সো এই যে এইটা আজকে পুরো ক্লাসে এতক্ষণ যারা যারা ছিল সবাই এটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে জানাবো। আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, একটা কমেন্টে লিখে দিব যে এটার অ্যান্সারটা আমাকে বইলো, ওইটার রিপ্লাইয়ে সবাই আমাকে লাস্ট এমসিকিউটার অ্যান্সারটা বলবা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। সরি, ওকে। তাহলে কিন্তু আমাদের পুরা চ্যাপ্টারের যত টাইপ হইতে পারে দেখো সবই কিন্তু ভাই পড়া ফেলাইছি। তোমাদের শুরু করছি কিভাবে? শুরু করছিলাম কিন্তু একদম সিম্পল বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দিয়ে, এরপর আস্তে থেকে গ্রাফে গেছি, বহুভুজ, অজীব রেখা, কী কোনটা 100 কবাই বর্গ কী থাকে ওগুলা, এরপর গড়ে গেছি, মধ্যকে গেছি, সরি গড়ের পরে কি মধ্যক, হ্যাঁ গড়ের পরেই মধ্যকে গেছি, ফাইনালি প্রচুরকে আসছি। দেন কয়েকটা সিম্পল এমসিকিউ দেখাইছি, এবং যে ক্রম যদি গণসংখ্যা যে ঝামেলাগুলো হয়, এইচ বের করতে যে ঝামেলাগুলো হয়, তারপর কীভাবে তুমি শ্রেণীগুলো বের করবা, শ্রেণী ব্যবধান বের করবা, তারপর তোমার বিচ্যুতি কেমনে বের করবা, এগুলো সব দেখাইছি। এগুলো বাইরে কোনো টপিকই তো নাই, তো তোমার কেমনে আটকাবে? ঠিক আছে, সো যারা যারা ক্লাস করছো তোমাদের আশা করি এই চ্যাপ্টারে কোনো ঝামেলা হওয়ার কথা না এমসিকিউতে। ঠিক আছে, সিকিউ ক্লাসও দেওয়া হবে, সিকিউ ক্লাস করলে ডান, পুরো চ্যাপ্টার কমপ্লিট ফুললি। ঠিক আছে, ওকে। সো আজকে এই পর্যন্ত, আবারও বলে রাখি, যারা আরও ভালো করে পড়তে চাও বেসিক থেকে শুরু করে, যারা ফাইনাল রিভিশন ব্যাচে যোগ করতে চাও, যোগ হইতে চাও, তোমরা ডিসকাউন্ট কুপন একটা ইউজ করতে পারো। সেই ডিসকাউন্ট কুপনটা কী ছিল যারা ভুলে গেছো? DIPIT400। তোমাদের সাথে কিন্তু SSC FRB তে দেখা হবে ক্লাসে। ঠিক আছে, ক্লাসে কিন্তু দেখা হবে। ওকে, সো যারা অলরেডি আসো তোমাদের সাথে এমনি দেখাবে, আর কেউ যদি নতুন করে জয়েন করতে চাও এই প্রোমো কোডটা ইউজ করলে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে FRB তে। আর ক্লাস কেমন লাগলো যে কোনো একটা ভাইয়ার গ্রুপে পোস্ট করতে পারো তুমি চাইলে, বা কমেন্ট বক্সে তুমি জানাতে পারো। ওকে, তোমরা যদি জানো তাহলে বাকিটা জানতে পারবে, তাই না? বা তোমরা SS ফিউচার স্কুলের চ্যানেলে, ফেসবুক গ্রুপ আছে না, ওইখানেও তুমি জানাতে পারো, যে কোনো একটা জানাইলেই হবে। আর যদি ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেটাও তুমি জানাতে পারো, আমাকে ইনবক্স করতে পারো, তুমি আমার গ্রুপে পোস্ট করতে পারো। তুমি SS ফিউচার স্কুল চ্যানেল না, মানে SS ফিউচার স্কুল যে গ্রুপ আছে সেটা গ্রুপে পোস্ট করে আমাকে একটু মেনশন দিবা, তাইলেই হবে। ঠিক আছে, আশা করি তাহলে কোনো সমস্যা থাকবে না। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা। ক্লাস কেমন লাগলো জানিও।